আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে আছি আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আমার সকল ছাত্রছাত্রী বেশ ভালো আছে। আজকে আমরা আলোর প্রতিসরণ অধ্যায়টি ফুল কমপ্লিট করব ইনশাল্লাহ, এবং খুব ভালো মতন শেখার চেষ্টা করব অধ্যায়টি। কজ এমনিতেই ছাত্রছাত্রীর কাছে আলোর প্রতিসরণ অধ্যায়টা একটু কঠিনই লাগে, তো আমরা খুবই দ্রুত জয়েন করে ফেলব। আমরা দ্রুত চলে আসবো লাইনে। আজকে আমরা কি কি আলোচনা করছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। প্রথমত বলবো আলোর প্রতিসরণ, এবং আলোর প্রতিসরণ সম্পর্কিত বেশ কিছু কথা বলবো। তারপর আমরা আলোচনা করব সংকট কোণ নিয়ে। নাম্বার 3 হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি। তারপর আমরা আলোচনা করব প্রতিসরণাঙ্ক। তারপরে আমরা আলোচনা করব স্নেলের সূত্রকে নিয়ে। তারপরে লেন্স, তারপরে লেন্সের যে রশ্মি চিত্র আছে, এটা তো হচ্ছে যে মেন জিনিস এখান থেকে, তাই না? তারপরে চোখের ত্রুটি নিয়ে আলোচনা করব আমরা। তো এই প্রত্যেকটা বিষয়গুলোকে যদি ভালো করে জানতে চান, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন, ইনশাআল্লাহ আপনারা সবগুলো ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ, এবারে আমরা চলে যাচ্ছি যে আলোর প্রতিসরণটা আসলে কি জিনিস। আলোর প্রতিসরণ বোঝার আগে আমি আপনাদেরকে একটু পরে লেন্স দেখাবো। তো লেন্সটার ক্ষেত্রে মানে কোনটা উত্তল লেন্স এবং কোনটা অবতল লেন্স কীভাবে শনাক্ত করতে হয় সেটা আপনাদেরকে একটু পরেই দেখিয়ে দেবো। আমরা জানি যে আচ্ছা, ওইটা তো পরের কথা। তাহলে আমরা লেন্স আপনাদেরকে দেখাচ্ছি, এবং লেন্স কিভাবে আপনি পরিচিত, মানে কিভাবে চিনবেন যে কোনটা উত্তল লেন্স বা কোনটা অবতল লেন্স, সে সম্পর্কেও বেশ কিছু কথা বলে দেবো আপনারা। হ্যাঁ, তো মনে রাখতে হবে আলোর প্রতিসরণের জন্য মাধ্যম অবভিয়াসলি দুইটা লাগবে। আপনারা আলোর প্রতিফলন থেকে অবভিয়াসলি অনেক কিছু জেনে এসেছেন। তো আলোর প্রতিফলনের ক্ষেত্রে মাধ্যম লাগতো একটা, আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমাদের মাধ্যম লাগবে দুইটা। তো আমরা দেখে নিচ্ছি, একটা হচ্ছে আমাদের সেই বায়ু মাধ্যম, আর আরেকটা হচ্ছে আমাদের পানি মাধ্যম। তাহলে দুইটা মাধ্যম। এইটা হচ্ছে হালকা মাধ্যম, মানে বায়ু হালকা, পানি হচ্ছে যে আমাদের ঘন মাধ্যম। তো এখানের ক্ষেত্রে আলোক রশ্মি যখন আমরা ভালো করে লক্ষ্য রাখবেন, দেখেন একটা আলোক রশ্মি আমরা এভাবে আপতিত করে ফেললাম। তাহলে এখানে যেহেতু আপতিত করে আমি ফেলেছি, দ্যাট মিনস এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা হচ্ছে আমার আপতিত রশ্মি। এবার আমাদের মেন কনসেপ্টটা বা আমাদের এমনি মাথা বলবে যে কি, আলো আসলে এখানে যেভাবে পড়েছে ঠিক সোজাসুজিভাবে যখন এখান থেকে পাস করবে, যেহেতু একটা মাধ্যমে এখানে খতম, আর একটা মাধ্যমে যখন আলোটা প্রবেশ করতে যাবে, তখন আমাদের মাথায় এমনিতে বলবে যে কি আলোটা একদম সোজাসুজি যাওয়ার কথা, সোজাসুজি যাওয়ার কথা। ওকে, এভাবে সোজাসুজি যাওয়ার কথা। বাট আলো বলে যে কি, দেখো তো ভাই, তোমরা তো আমার এখানে দুইটা মাধ্যম করে ফেলছো, একটা হালকা মাধ্যম আর একটা ঘন মাধ্যম। তো এখন এই তো কম শক্তিশালী, এই তো বেশি শক্তিশালী। তো এখন আমি কি বেশি শক্তিশালীর কাছে ওই একই রকমভাবে যেতে পারবো? পারবো না আমি ভাই ওরকম করে যেতে, পারবো না ভাই ওরকম করে যেতে। তো সেক্ষেত্রে তখন আসলে হয় যে মানে আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল ঠিক আসলে কীভাবে, এইরকমভাবে। বাট তখন আলোক রশ্মিটা এভাবে না গিয়ে একটু এভাবে কি হয়ে যায়, বেঁকে যায়। একটু এভাবে কি হয়ে যাবে, বেঁকে যাবে। ক্লিয়ার করতে পেরেছেন এই অংশটুকু? তাহলে আলোক রশ্মির ক্ষেত্রে আমরা দুইটা মাধ্যম অবভিয়াসলি কল্পনা করব, একটা হচ্ছে হালকা মাধ্যম আর একটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে হালকা মাধ্যমে যখন আমরা আলোক রশ্মি এভাবে ফেললাম, তখন যেহেতু এখন ঘন মাধ্যমের মধ্যে আলো প্রবেশ করতে যাবে, তো ঘন মাধ্যমে যখন আলোটা প্রবেশ করবে আমাদের এমনিতে চিন্তাধারা বলবে কি, যে আরে যেভাবে আমি আলো ফেলেছি, যেরকম সোজাভাবে আমি আলোক রশ্মি ফেলেছি সেভাবে যাবে, অর্থাৎ এই যেরকম সোজাভাবে চলে যাবে আলো। কিন্তু ওই যে বললাম এর শক্তি কম, এর শক্তি একটু বেশি। আলোকে এখন এই বেশি শক্তিশালী কী করবে জানেন, একটু দম কমাই দিবে, বলবে যে বাক এখান থেকে বেঁকে যা একটু, এই যে এরকম করে। কথা বুঝতে পেরেছেন? তো তখন এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আলোক যাওয়ার কথা ছিল ঠিক এইরকম করে, কিন্তু না গিয়ে একটু এই দিক দিয়ে চলে আসে। ক্লিয়ার করতে পেরেছেন? তাহলে আমরা আলোর প্রতিসরণ আশা করে ক্লিয়ার করতে পেরেছি যে আলোক রশ্মি হালকা স্বচ্ছ মাধ্যম থেকে যখন ঘন স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে, তখন এর গতিপথের ভিন্নতা লক্ষ্য যায়। অর্থাৎ যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু ওভাবে না গিয়ে গতিপথটা একটু ভিন্নভাবে আমরা লক্ষ্য করতে পারি। দ্যাট মিনস তখন আমরা যেটা বলবো এটাকে, সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। আলোর ক্ষেত্রে অবভিয়াসলি আপনাদেরকে মনে রাখতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে যে কি অভিলম্ব, আর আমাদের এই যে এটা যেটা, সেটা হচ্ছে যে আমাদের বিভেদ তল। তাহলে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটা কোনটা, আপতন কোণ। আর এখানের ক্ষেত্রে এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। এটা কি বললাম, প্রতিসৃত রশ্মি।
এটা হচ্ছে কি অভিলম্ব, তাই না? তাহলে প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেই কোণটা অবভিয়াসলি কি হবে তাহলে? প্রতিসরণ কোণ। লক্ষ্য করেন তো, আপতন কোণ এখানে বড়, বাট প্রতিসরণ কোণ হচ্ছে যে কি ছোট। যখন আলোক রশ্মি হালকা থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন আমার আপতন কোণটা হবে বড় আর প্রতিসরণ কোণটা হবে আমাদের ছোট। আচ্ছা, এবার ঘটনা তো এরকমও ঘটাতে পারতাম আমরা, অর্থাৎ আমি এখন কি করব, ঘন মাধ্যমে লাইট ভরে দিলাম, তারপরে এখন এই ঘন মাধ্যমে এখন আলোক রশ্মি একটা ফেলে দিলাম এখানে, তাই না? এবার পাস হয়ে কি হবে, এবার এখান থেকে আমাদের মেন কনসেপ্ট তো বলবে ঠিক এরকম করে যাওয়ার কথা, বাট আলোক রশ্মি ওভাবে না গিয়ে এবার একটু কি হয়, আলোক রশ্মিটা একটু এভাবে গিয়ে বেঁকে যায়। কথা বুঝতে পেরেছেন? তো এভাবে যখন বেঁকে গেল তখন আমরা এটাকে বলে যে আবারও আলোর প্রতিসরণ। মাধ্যম দুইটা ব্যবহার হয়েছে, আমাদের এত দেখার বিষয় নয়, মাধ্যম দুইটা ব্যবহার হয়েছে এখানে। ওকে, তো এক্ষেত্রে দেখেন যখন আমরা ঘন থেকে হালকাতে ফেলেছি তখন আপতন কোণ কোনটা হয়েছে? অবভিয়াসলি আমার আপতন কোণ কোনটা? এটা, তাই না? তাহলে আপতন কোণ এখানে ছোট এবং প্রতিসরণ কোণ হচ্ছে যে এখানে বড়। আর প্রতিসরিত যে রশ্মিটা ছিল, এই প্রতিসরিত রশ্মিটা কি হচ্ছে, অভিলম্ব থেকে মানে এভাবে যাওয়ার কথা ছিল, বাট অভিলম্ব থেকে একটু দূরে সরে গেল, তাই না? আর অভিলম্ব থেকে দূরে সরলেও সে একজনের কাছে যাচ্ছে, সেটা হচ্ছে বিভেদ তলে, মানে বিভেদ তলের কাছাকাছি যেতে যাচ্ছে, যে ভাই তোমার সাথে সম্পর্ক করবো একটু বাদে, আমার চিন্তা করে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানের ক্ষেত্রে আমরা এই কয়েকটা কথা অবভিয়াসলি মনে রাখবো। এবার আমি আপনাদেরকে দেখাবো লেন্স। ওকে, এবার আপনারা দেখি চিনতে পারেন কিনা যে মানে কোনটা উত্তল লেন্স এবং কোনটা অবতল লেন্স। আপনারা কখনো দেখে চিনতে পারবেন কিনা, বা আপনাদের ল্যাবে যদি দেখে শনাক্ত করতে বলা হয় যে কোনটা উত্তল লেন্স আর কোনটা অবতল লেন্স, তো সেটা আপনারা কিভাবে শনাক্ত করবেন সেটাও আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। হ্যাঁ, তো আমরা এই পাশে যেটা রাখলাম, কীরকম করে কী যে দেখতে পাচ্ছেন আল্লাহ জানে। ওকে, আর একটা লেন্স বের করছি এখন। ওকে, এই যে এখানে আরেকটা লেন্স আছে। তাহলে এখন আপনারা দেখেন এখানে ক্ষেত্রে দুইটা লেন্স দেখতে ডিফারেন্ট, কিন্তু আবারও ভালো করে দেখেন। আচ্ছা, আমি একটু রঙিন পেপারে দিই, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। এইরকম এইরকম, এই যে দেখেন। তাহলে এখন এখানের মধ্যে আপনারা বলেন তো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ লেন্সের নাম কি আর বি লেন্সের নাম কি? মানে আবার দেখে একটু হাত উঠিয়ে দেখেন। ওকে, এটা হচ্ছে যে আমাদের একটা লেন্স যেটা আমরা বললাম এ, এটা হচ্ছে আরেকটা লেন্স যেটা হচ্ছে বি। এখন কথা হচ্ছে যে এটা উত্তল লেন্স নাকি অবতল লেন্স, এটা উত্তল লেন্স নাকি অবতল লেন্স। আমি একটু অবশ্য এভাবেও দেখাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। গেল এই লেন্স, এগুলো অনেক পাওয়ারফুল লেন্স অবশ্য। এই যে ওকে, কারো জানা আছে? হ্যাঁ, এবার এখন বলেন তো দেখি আপনারা, এটা কোন লেন্স আর এটা কোন লেন্স? তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। কমেন্ট করবেন প্লিজ। আপনারা সম্ভবত আবারও কমেন্ট করছেন, কিন্তু আমি আবারও মনে হয় দেখতে পাচ্ছি না। আমার স্টুডেন্টরা কি কমেন্ট করছে? রুবেল আহমেদ মানে ওয়াচিং দেখাচ্ছে, বাট কমেন্টস। এটা এ, এটা হচ্ছে বি, এটা উত্তল লেন্স নাকি অবতল লেন্স? এটা উত্তল লেন্স নাকি অবতল লেন্স? কোনটা কোন লেন্স হবে আপনাদেরকে একটু বলতে হবে প্লিজ। আমি একটু দেখি, আপনারা কমেন্ট করছেন হয়তো বা আমি দেখতে পাচ্ছেন, এরকম হতে পারে। আমার মোবাইলে তো আবার মাঝে মধ্যে এরকম হয়। এই লেন্স, এগুলো অনেক পাওয়ারফুল লেন্স। কোন লেন্স আর এটা? এই তো আপনারা বলেছেন, ঠিকই আছে। এ হচ্ছে যে অবতল, বি হচ্ছে যে উত্তল, হুজাইফা বলেছেন। এখানে পাড়া লাগানো থাকবে না, লেন্সের ক্ষেত্রে কোনো পাড়া লাগানো থাকে না, লেন্সের ক্ষেত্রে কোনো পাড়া লাগানো থাকে না। আমি তাহলে এখানে আবার কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, যাই হোক, হুজাইফার বলেছে যে এ হচ্ছে যে অবতল আর বি হচ্ছে যে উত্তল। একজনই কমেন্টস করে জানিয়েছেন শুধুমাত্র, আর কেউ জানেন নাই। হাই হাই হাই, কোনো সাইডে পাড়া লাগানো থাকবে না লেন্সের ক্ষেত্রে। আমরা দর্পণের ক্ষেত্রে পাড়া দেখতে পাবো, কিন্তু লেন্সের ক্ষেত্রে কখনো পাড়া দেখতে পাবো না। আচ্ছা ওকে, এবার আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার হাতে যদি লেন্স দিয়ে দেয় আপনি কিভাবে শনাক্ত করবেন। অবতল লেন্স এটা, এটা হচ্ছে উত্তল লেন্স। হুজাইফার উত্তরটা সঠিক হয়েছিল, বাট আমাদেরকে শনাক্ত করতে হবে পরীক্ষার মাধ্যমে। আমাকে পরীক্ষার মাধ্যমে কীভাবে শনাক্ত করতে হবে, যদি আমরা কোনো একটা অবতল লেন্সের পেছনে কোনো কিছু ধরি তাহলে সেটা তুলনামূলক ছোট দেখাবে। আমার আঙ্গুল দেখেন ভালো করে, আমার আঙ্গুল যত মোটা তার চেয়ে একটু কম মোটা দেখাবে, দেখতে পাচ্ছেন আশা করি। হ্যাঁ,
অর্থাৎ আমার আঙ্গুল যত আসলে মোটা তার চেয়ে একটু ছোট করে দেখাবে আঙ্গুলটাকে, দেখতে পাচ্ছেন? অর্থাৎ অবতল লেন্সের ধর্মটা হচ্ছে যে কি, সে একটু বাস্তবের জিনিসটাকে কি করে দেখাবে, একটু ছোট করে দেখাবে। তাহলে আমরা যদি কখনো অবতল লেন্সের সামনে কোনো কিছু ধরি তাহলে সেটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে আমাদের কি অবতল লেন্স। ক্লিয়ার করতে পেরেছেন? ওকে, এবার দেখেন এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। তো উত্তল লেন্সের সামনে যদি আমরা কি করি, কোনো একটা বস্তুকে ধরি, তাহলে এটা বড় দেখাবে এবং অনেক বড় দেখাচ্ছে। এবার আমি একটু কেট করে দেখি, অনেক বড় দেখাচ্ছে এবং উল্টা। দেখেন ভালো করে, আমার আঙ্গুল ছিল কি এই দিকে, আর আমার আঙ্গুল বানিয়ে দিচ্ছে কোন দিকে। দেখেন এবার আপনারা দেখছেন এই লেন্স কিরকম, এই লেন্স রে আল্লাহ কেমনি কি দেখাতাম আমি। আচ্ছা যাক, আমি আবারও এটা কি ক্লিয়ার করি। ওকে, যাক, মোট কথা বড় দেখাবে অনেক। এই যে দেখেন আমার আঙ্গুল কি দেখাচ্ছে, হালকা মানে মোটা দেখাচ্ছে এবং উল্টা, তাই না? এদিকে ছিল বাট আমার আঙ্গুল দেখাচ্ছে এদিকে, তাই তো? তো আশা করি তাহলে বুঝতে পারছেন যে যদি আমরা কখনো লক্ষ্যবস্তুর সামনে একটা লেন্স ধরি, লক্ষ্যবস্তু যদি তার চাইতে ছোট দেখায় তাহলে সেটা কি হবে, আমাদের অবতল লেন্স। আর যদি লক্ষ্যবস্তুর সামনে আমরা কোনো একটা লেন্স ধরি, যদি লক্ষ্যবস্তু তার চাইতে মোটা দেখায় এবং উল্টো দেখায় তাহলে সেটা হবে আমাদের কি উত্তল লেন্স। তারপরে উত্তল লেন্স কেন আসলে ওই উল্টা দেখায় সেটা আমি অবশ্য মোমবাতি দিয়ে দেখানোর চেষ্টা করাবো আপনাদেরকে। তখন মোমবাতি দিয়ে দেখলে আপনারা এগুলো একটা ভালো ধারণা পাবেন। আর এগুলো আসলে প্র্যাকটিক্যাল ক্লাস করা দরকার, তখন প্র্যাকটিক্যাল না করলে সমস্ত জিনিসগুলো সম্পর্কে ভালো আইডিয়া পাবেন না আর কি। হ্যাঁ, তো আমি চেষ্টা করাবো আপনাদেরকে মোমবাতি দিয়েই দেখানো, যাতে করে আপনারা এই সমস্ত জিনিসগুলোকে ফিল করতে পারেন। হ্যাঁ, ওকে গেল। তাহলে এখন আমরা চলে যাচ্ছি আলোর প্রতিসরণের ক্ষেত্রে। তাহলে এ কয়েকটা কথা অবশ্যই মনে রাখতে হবে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা গেল তাহলে আলোর প্রতিসরণ সম্পর্কিত কথা। তাহলে এবার এখন কথা আমাদেরকে জানতে হবে যে এখানের ক্ষেত্রে আমাদের যদি ভিন্ন ভিন্নভাবে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ফেলে ঘটনাগুলো কি কি ঘটবে দেখেন। আমরা এখন ঘন মাধ্যমে একটা আলোক রশ্মি ফেললাম, তাহলে ঘন মাধ্যমে আলোক রশ্মি যখন ফেললাম তখন এটা কি ঘটবে, এভাবে প্রতিসরিত হয়ে যাবে। এই যে সোজাসুজি না গিয়ে একটু কি হবে, একটু বাঁকাভাবে যাবে, তাই না? তাহলে এভাবে আমরা একটু চিত্রটা এঁকে ফেলি আপনাদের বোঝার সুবিধার্থে। তাহলে এই দুটাকে সরাই, বাবু সরো তোমরা। এবার আমরা এখন কি করব, রশ্মি চিত্র আঁকবো। রশ্মি চিত্র কোথায় কোথায়, আমার ব্ল্যাক। ওকে, তাহলে আমরা এই যে এখানে কি করব এখন, আরে মার্কার তো ভালো জ্বালাতে শুরু করেছে, এভরিডে মার্কার জ্বালায়, একে পিটন লাগবে, পিটন লাগবে। এখন ব্ল্যাক যে দিয়ে ফেলছি, ব্ল্যাক ছাড়া তো অন্য কিছু দেওয়া যাবে না, কষ্ট করে হলে ব্ল্যাক এখানে দিতে হচ্ছে। আহারে, আচ্ছা ওকে, সম্ভবত কালি শেষ হয়ে গেছে, কালিটা দিয়ে দিই। তাহলে আমাদের এটা ছিল আমাদের কি এইরকম করে আমরা আলোর রশ্মিটা ফেললাম, তাই না? ব্যাস, তাহলে আমরা আলোক রশ্মি এভাবে ফেললাম। তারপরে এটার জন্য প্রতিসৃত যে রশ্মিটা পাওয়া গেল সেটা হচ্ছে আমাদের এই রকম। আমি অবশ্যই ব্ল্যাকের জন্য ব্ল্যাক দিয়ে বুঝাবো যাতে করে বোঝার সুবিধা হয়। ওকে, তাহলে এটা ছিল আমাদের আপতিত রশ্মি। আমি নাম দিয়ে দিচ্ছি একটু, এটা নাম দিলাম আমি পি। তাহলে আমরা যদি এটাকে মূলবিন্দু ধরি ও, আর তাহলে এটার জন্য আমরা ধরে নিলাম যে পি প্রাইম, অর্থাৎ এই যে পি ও আপতিত রশ্মি আর ও পি প্রাইম যেটা, সেটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। ক্লিয়ার করতে পেরেছেন? তাহলে এই যে পি ও এটা হচ্ছে আপতিত রশ্মি আর ও পি প্রাইম এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। তাহলে এই যে এটা হচ্ছে আমার আপতন কোণ আর এই যে এটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ। প্রতিসৃত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণ এখানে ছোট, প্রতিসরণ কোণ এখানে কি হয়েছে, বড় হয়েছে। এবার আমরা আরেকটা ঘটনা করব যে এখানের ক্ষেত্রে আলোক রশ্মিটা আমরা আরেকটু বাঁকিয়ে ফেলবো। অর্থাৎ এখন আমরা কিভাবে ফেলবো দেখেন, আমরা এখন আলোক রশ্মিটা ফেলবো এইরকম করে, অর্থাৎ আরেকটু অ্যাঙ্গেল দিয়ে ফেলবো আলোক রশ্মি, আরেকটু বড় অ্যাঙ্গেল দিয়ে ফেললাম, আলোক রশ্মি এভাবে ফেললাম। তো যখন প্রতিসৃত হয়ে এসে যাবে, প্রতিসৃত হওয়ার দরুন আমাদের যাওয়ার কথা ছিল তাহলে এখন এই বরাবর, বাট সে একেবারে একটু মাথা ঘুরিয়ে দিবে, বলবে যে ভাই দরকার নাই, আমি এভাবে যাব, এই যে এভাবে চলে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে রশ্মি চিত্রভাবে আঁকতে যাই তাহলে ঘটনাটা কীরকম হবে, এইরকম দেখা। এবার অন্য কালার দিয়ে একটু
এবার রেড দিয়ে দেখাই। তাহলে এবার এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, তাহলে এটা নাম দিলাম কিউ। এবার প্রতিসৃত রশ্মিটা কিন্তু কার সাথে ঘিসে যাবে? অবভিয়াসলি এটার সাথে ঘিসে যাবে একেবারে, তাই না? অর্থাৎ বিভেদ তলের সাথে ঘিসে একেবারে চলে যাবে এর উপর দিয়ে। হাই আল্লাহ, এটা তো কালো হয়ে গেল এবার। হাই হাই, আর যাক। তাহলে আমাদের এখানে এই যে এটা যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে কিউ প্রাইম। ক্লিয়ার করতে পেরেছেন? এখন একটু মাই ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করেন আপতন কোণ কোনটা। এখানের ক্ষেত্রে আপতন কোণের যেটা আমি নাম দিব, আমি এটা নাম দিয়ে দিলাম যদি এ দিই, তাহলে কিউ ও এ, অর্থাৎ এই যে এখান থেকে এই যে কোণটা সেটা হচ্ছে আপতন কোণ। আর প্রতিসরণ কোণ কোনটা বলেন তো? প্রতিসরণ কোণ হচ্ছে যে এই যেটা। তাহলে এখন লক্ষ্য করেন তো এই আপতন কোণটা এমনই একটা ভালো আপতন কোণ যে আপতন কোণটা প্রতিসরণ কোণকে 90 ডিগ্রি করে দিচ্ছে, তাই না? তাহলে এ কারণে আসলে বিজ্ঞানীরা তাকে বলেছে কি জানেন, যে এই যে কিউ ও এ, অর্থাৎ এই যে কোণটা, তোমার নাম আমরা একটা নতুন করে দিলাম, তোমার নাম হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ। তোমার নাম হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ। অর্থাৎ আপতন কোণের যে মানের জন্য, আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, ওকে, আপতন কোণের যেই মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, অথবা প্রতিসরিত রশ্মিটি একদম বিভেদ তলের সাথে ঘেঁষে যায়, সেই কোণটাকে বলা হয় সংকট কোণ বা ক্রান্তি কোণ। মানে যে এই কোণটাকে বলা হবে সংকট কোণ বা ক্রান্তি কোণ। অনেক স্টুডেন্ট ভুল করে বলে যে এই কোণটা হচ্ছে সংকট কোণ বা ক্রান্তি কোণ। নো, এটা রং। তো সংকট কোণ বা ক্রান্তি কোণকে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। কি দ্বারা? এই যে থিটা সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, এবার আসি আমরা। এখন যদি ঘটনাটা আরও একটু অন্যরকম করে করি, অর্থাৎ এবার আমি কি করব, আপতিত রশ্মিটা আরও একটু এবার কোণে অ্যাঙ্গেলে ফেললাম। তাহলে এবার ঘটনাটা কি ঘটবে দেখেন তো। প্রতিসরণ কোণের মান, প্রতিসরণ হতে গেলে তো মাধ্যম দুইটা লাগবে বললাম। এখন প্রতিসরণ যে ঘটনাটা ঘটবে তখন দেখা যাবে যে কি 90 ডিগ্রি চাইতে তার প্রতিসরণ কোণের মান বেশি হতে পারে না। 90 ডিগ্রি চাইতে তখন এখন নিচে চলে আসবে না? মানে আলোক রশ্মিটা আমি তখন কি করেছি, সংকট কোণের চাইতে বড় করে ফেলেছি না? সংকট কোণ তো এই পর্যন্ত ছিল, অর্থাৎ এই যে এই পর্যন্ত সংকট কোণ। এখন আমি কি করলাম, আরও অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিলাম। তাহলে আরও যদি অ্যাঙ্গেলটা বাড়িয়ে দিই তাহলে সেক্ষেত্রে এবার কি হবে, আলোক রশ্মিটা এবার প্রতিসরিত হয়ে, এবার তো প্রতিসরিত আর ঘটবে না, তখন এই বরাবরই চলে আসবে আলোক রশ্মিটা, এভাবে গিয়ে এভাবে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? তো এখানের ক্ষেত্রে এবার লক্ষ্য করেন মাধ্যম কয়টা ব্যবহার হলো। আলোক রশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করে আবারও ঘন মাধ্যমে আলোক রশ্মিটা বের হয়ে চলে আসছে। মাধ্যম ব্যবহার হয়েছে একটা। আর যখন মাধ্যমে একটাই ব্যবহার হবে তখন সেটাকে আলোর প্রতিফলন বলে। ভালো করে মনে রাখতে হবে, মাধ্যম যদি একটা ব্যবহার হয় আলোর প্রতিফলন, আর মাধ্যম যদি দুইটা ব্যবহার হয় তাহলে আলোর প্রতিসরণ। তখন আমাদেরকে এটাকে কি বলতে হয় জানেন? তখন এটাকে আমাদেরকে বলতে হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটাকে বলা হবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে আমরা একটু রশ্মি চিত্রটা অঙ্কন করে ফেলি, আবারও ব্ল্যাক দিয়ে অঙ্কন করি। তাহলে আমাদের এখানের ক্ষেত্রে আপতিত রশ্মিটা আমরা এই যেভাবে ফেললাম। তাহলে এবার আমাদের কি হবে, প্রতিসরিত রশ্মিটা ঠিক ওই বরাবর এভাবে দিকে ঘুরে চলে আসবো ওই অ্যাঙ্গেল দিয়ে। বুঝতে পেরেছেন মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এখানের ক্ষেত্রে যে আপতন কোণটা ছিল সেটা হচ্ছে যে এটা। তো এই কোণটা কার চাইতে বড় বলেন তো? সংকট কোণের চাইতে বড়। যদি কখনো সংকট কোণের চাইতে বড় কোণ হয় তখন সেক্ষেত্রে আলোর প্রতিসরণ ঘটে না, বরং আলোর প্রতিফলন ঘটে। আর এই ঘটনাটাকে বলা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এই ঘটনাটাকে আলোর কি বলা হয়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। কেন বলা হয় এবার লক্ষ্য রাখেন। পূর্ণ মান হচ্ছে সম্পূর্ণ, অর্থাৎ আমি এখানে যতটুকু অ্যাঙ্গেলে এখানে ফেলেছি, যতটুকু অ্যাঙ্গেলে ফেলেছি ততটুকু অ্যাঙ্গেলই আপনি কি করতে পারবেন, এদিকে পাবেন। অর্থাৎ এই যে দেখেন এদিক থেকেও ঠিক ততটুকু অ্যাঙ্গেল পাওয়া যাবে, এদিকে যতটুকু অ্যাঙ্গেল এদিকেও ততটুকু অ্যাঙ্গেল। তাহলে এটাকে বলো পূর্ণ। আর এটাকে অভ্যন্তরীণ কেন বলা হচ্ছে? তখন এটা পানির মধ্যে ঘটছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় অভ্যন্তরীণ। তাহলে গেল পূর্ণ, তারপরে পানির মধ্যে, কারণ অভ্যন্তরীণ, আর এটা ঘটনা ঘটেছে প্রতিফলন নট প্রতিসরণ। তাই এই ঘটনাকে আমরা বলবো আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এবার এই তিনটা জিনিসকে আমি আবারও একটু ক্লিয়ার করে বুঝাতে চাই, মানে আবার একটু সারসংক্ষেপ দিয়ে দিতে চাই। আমি আবার একটু লক্ষ্য করি। তাহলে আমরা যদি আমি সবগুলোই রেড পেন দিয়ে করি, তাহলে এবার আমরা আপতিত একটা রশ্মি ফেললাম। তাহলে এই আপতিত রশ্মির জন্য আমাদের যে প্রতিসরিত রশ্মিটা পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের এটা। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, নাম দিয়ে দিলাম আমি পি, আর এটা হয়ে গেল তার সন্তান পি প্রাইম। তাহলে এটা হচ্ছে আমাদের আপতন কোণ, আর এই যে এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। তাহলে এবার আমরা কি করব, আরও একটা কালার নিয়ে কাজটা করি। তাহলে আমি এবার
এই যেহেতু ব্লু আছে তাহলে ব্লুকে দিয়ে কাজটা করবো, তাহলে ব্লুর উপর দিয়ে ব্লু যাবে। ওকে, তাহলে এবার এখানে আরও একটা আলোক রশ্মি আমরা ফেললাম, যেটা আপতন কোণ হচ্ছে যে এটা, এবার প্রতিষ্ঠিত হয়ে দেখা যাবে যে কি সে একেবারে ওই বিভেদ তলের উপর দিয়ে কি হয়ে যাবে, চলে যাবে, তাই না? তাহলে এই যে এখানে ক্ষেত্রে এটিতে চলে গেল। ওকে, তখন আমরা এখানে নাম দিই, এটা নাম দিয়ে দেবো আমরা কিউ, তার সন্তানের নাম দিয়ে দেবো আমরা কি কিউ প্রাইম। তখন এখানের ক্ষেত্রে আপতন কোণ কোনটা হয়ে গেল? আপতন কোণ হলো আমাদের এই যে এইটা। তাহলে এই আপতন কোণটার জন্য প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হয়েছে মাই ডিয়ার স্টুডেন্ট? 90 ডিগ্রি হয়েছে। তখন আমরা এই যে এই কোণটাকে, অর্থাৎ আমি যদি নামকরণ করি, এর নাম দিয়ে দিই এ, অর্থাৎ কিউ, তারপরে এটা হচ্ছে ও, তারপরে এটা হচ্ছে এ, কিউ ও এ কোণটার নাম হচ্ছে আপতন কোণ। আর আমাদের এখানের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। সেই কোণটাকে, মানে এই যে এই কোণটাকে কি বলা হবে? সংকট কোণ বা ক্রান্তি কোণ। সংকট কোণ বা ক্রান্তি কোণ। এখন আমরা যদি সংকট কোণের চাইতে আরও অ্যাঙ্গেল করে আলোক রশ্মি ফেলি, সংকট কোণের চাইতে আরও বড় করে আমরা আলোক রশ্মি ফেলবো, তাহলে যে সংকট কোণের চাইতে বড় করে ফেলেছি না, দেখেন তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে যে এখন দেখেন সংকট কোণের চাইতে অনেক বড়, এটা যেহেতু সংকট কোণ, তাহলে সংকট কোণের চাইতে বড় করে আমরা আলোক রশ্মি ফেলেছি। তখন আলোক রশ্মিটা যে মাধ্যম দিয়ে যায় ঠিক সেই মাধ্যমে ঘুরে চলে আসে, তাই না? যে মাধ্যমে আলোক রশ্মিটা যাবে সেই মাধ্যমে দিয়ে আলোক রশ্মিটা ঘুরে চলে আসে। তখন এক্ষেত্রে মাধ্যম আসলে একটাই ব্যবহৃত হয়। আর যখন আমাদের মাধ্যমে একটাই ব্যবহৃত হয় তখন আমরা সেটাকে আলোর প্রতিফলন বলি না, আলোর প্রতিসরণ বলি না, বরং সেটাকে আমরা বলি আলোর প্রতিফলন। তাহলে আমরা এখান থেকে অবভিয়াসলি বলতে পারছি যে এখানের ক্ষেত্রে ক্রান্তিকোণের চাইতে যখনই আমরা বড় করে আলোক রশ্মি ফেলবো তখনই সেক্ষেত্রে আমরা আলোর অবভিয়াসলি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পাবো। তো এই ছিল আমাদের আলোর প্রতিফলন, প্রতিসরণ, তারপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, সংকট কোণ, তারপরে আলোক রশ্মি যদি হালকা থেকে ঘনতে যায় তাহলে কোনটার মান বড় হবে, কোনটার মান ছোট হবে, ঘন থেকে হালকা আসলে কোনটার মান বড় হবে, কোনটার মান ছোট হবে, এগুলো নিয়ে কথা। আশা করি আমার স্টুডেন্টরা সবগুলো এখান থেকে ভালো একটা ধারণা লাভ করতে পেরেছে। ওকে, তো এগুলো যদি আমাদের জানা হয়ে যায় তাহলে আমাদেরকে চলে যেতে হবে যে আলোর প্রতিসরণের যে সূত্র দুইটা আছে সেই সূত্র দুইটাতে। তো আলোর প্রতিসরণের প্রথম সূত্র তো খুবই সহজ, এবং প্রথম সূত্র আসলেই যদিও বা সহজ আমরা বলি, অনেক স্টুডেন্ট এটার গভীরতাটা বোঝে না। যেহেতু আমি এটা প্রথম আলোর প্রতিফলন অধ্যায়ে বলেছিলাম আপনাদেরকে যে আলোর প্রতিফলনের প্রথম সূত্রটা কিন্তু সবাই বুঝে না আসলে। তখন এটাকে ওই যে এমনি মনে রাখার মতো মনে রেখে দেয় এবং ভাবে যে কি এটা দরকার কি সূত্রটার, কিন্তু আসলে প্রথম সূত্রের গভীরতাটা কিন্তু খুব ভালো। তো এবার একটু দেখাই আপনাদেরকে আলোর প্রতিসরণের আমাদের সেই প্রথম সূত্রের ব্যাপারটা কি। তো আলোর প্রতিসরণের ক্ষেত্রে মানে সূত্রটা এরকম কেন হবে, কি জন্য হবে সে সম্পর্কে আগে একটু কথা বলি আপনাদের। আপনারা দেখেছিলেন যে আলোর প্রতিফলনের জন্য মাধ্যম শুধুমাত্র আমাদের কি হয়েছিল, একটা ব্যবহৃত হয়েছিল, তাই না? একটু ধারণা দিই এগুলো, তখন সবগুলো যদি করে দিই তাহলে দেখা যাবে যে আপনার ভালো একটা ধারণা নিতে পারবেন না এখান থেকে। দেখেন, ক্লাস যদিও বড় হচ্ছে, নো প্রবলেম, বড় হোক, আজকে ক্লাস 2 ঘন্টা হোক, নো প্রবলেম। দেখেন, আমাদের আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে ঘটনাটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে ঠিক এরকম মাই ডিয়ার স্টুডেন্ট, যে মানে বিজ্ঞানীদের এখানে তেমন একটা কোনো মাথা ঘামার কোনো বিষয় হয়নি, যে আমরা এখানে যতটুকু অ্যাঙ্গেল নিয়ে আলোক রশ্মি ফেলেছিলাম ততটুকু অ্যাঙ্গেল নিয়ে প্রতিফলিত হয়। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা কি বলি, আপতন কোণ বলি। এটা আমরা মাধ্যমটা ধরে নিচ্ছি অন্য এভাবে, হ্যাঁ, মানে জাস্ট আমি এটা একটা কাঁচ নয়, এটা আমরা আয়না ধরছি, মানে এই পাশে পাড়া লাগানো আছে, আপনারা আবার ভেজাল লাগাতে পারেন এখানে, এ কারণে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের একটা আয়না। তাহলে সেক্ষেত্রে আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হবে, আপতন কোণ। আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হবে প্রতিফলন কোণ। এক্ষেত্রে আপতন কোণ আসলে যত বড় হয় প্রতিফলন কোণও তত বড় হয়। তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে? আপতন কোণ যত বড় প্রতিফলন কোণ তত বড়, বাস খেলা শেষ এখানে। আপতন কোণ যদি মনে করেন যে 45 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণের মান হচ্ছে কত, 45 ডিগ্রি। আপতন কোণের মান যদি 70 ডিগ্রি হয় প্রতিফলন কোণের মান হয়ে গেল কত ডিগ্রি, 70 ডিগ্রি। তো এখন কথা হচ্ছে যে আলোর প্রতিসরণের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? আচ্ছা, আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটনাটা ঘটে? আলোর প্রতিসরণ বলে যে হ্যাঁ, তুমি মাধ্যম চেঞ্জ করতে গেলে আমার কিন্তু ঘটনা ভিন্ন ভিন্ন হয়ে যাবে। অর্থাৎ ঘটনাটা এরকম, এবার আপনাদেরকে বলি। অর্থাৎ এই যে আলোক রশ্মি যখন আমাদের হালকা মাধ্যমে ঢুকে আমাদের ঘন মাধ্যম দিয়ে পাস হবে, তা ঘন মাধ্যমে যখন পাস হলো তখন দেখা যাচ্ছে যে কি আপনার এভাবে প্রতিসরিত হয়ে আসলো। কিন্তু কথা হচ্ছে যে কি এটা কি আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সমান হবে? সমান হবে না।
তাহলে এখন বিজ্ঞানীদের মাথায় এই কথাটা আসবেই আসবে যে আরে কতটুকু আপতনের জন্য কতটুকু আসলে প্রতিসরণ ঘটবে। এবার আমি মনে করেন যে আপতন কোণটা আরেকটু কী করলাম, বাড়িয়ে দিলাম, তাহলে প্রতিসরণ কোণটা দেখা যাবে যে আরেকটু এখানে বাড়বে। কিন্তু কথা হচ্ছে আপতন কোণ কত হলে প্রতিসরণ কোণ কত হবে, বা প্রতিসরণ কোণ কত হলে আপতন কোণ কত হবে, সেখানে কিন্তু একটা আমাদের ওই যে মানে অজানা বিষয় থেকেই যায় যে কতটুকু আপতনের জন্য কতটুকু আসলে আমি প্রতিসরণ পাবো। তো এই যে এই ধারণাটার জন্যই আসলে, তবে মাধ্যম আবার যদি চেঞ্জ করেন তাহলে প্রতিসরণের ব্যাপারটা আবারও কী হয়, চেঞ্জ হয়। মাধ্যম যত ঘন হবে প্রতিসরণ তত কম হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন, বেশি হয়ে যাবে আর কি। মাধ্যম যত ঘন হবে প্রতিসরিত রশ্মিটা আপতন কোণ ঠিক থাকলো, এই যে আপতন কোণ ঠিক থাকলো, বাট প্রতিসরণ কোণের মান তখন তত আস্তে আস্তে কী হতে থাকবে, কমতে থাকবে। কথা ভালো করে ক্লিয়ার রাখতে হবে। তাহলে মাধ্যম যখন আমি চেঞ্জ করে দিচ্ছি তখন যেহেতু প্রতিসরণ কোণের মানটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কতটুকু আপতন হলে কতটুকু আসলে আমাদের প্রতিসরণ হবে সেটা নিতে এবার বিজ্ঞানীদের মাথায় একেবারে পড়লো একেবারে ওই যে বিজলি। এখন কথা হচ্ছে যে কি, কত আপতনের জন্য কত প্রতিসরণ পাবো সেটা বের করার জন্য আমাদের বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন রকম টেস্ট করেছেন, এবং লাস্টে গিয়ে একেবারে ওই বিজ্ঞানী স্নেল কি করেছিলেন, এটা দেখে একেবারে ভালো একটা জিনিস আবিষ্কার করেছিলেন। অ্যান্ড সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো বলতে মানে আমার কাছে তো উপকরণ নাই, বাট আমি আপনাদেরকে আশা করি এই সমস্ত জিনিসগুলো বোঝাতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দেখেন, তো আলোক রশ্মির ক্ষেত্রে আমরা প্রথম সূত্র যেটা সেটা একটু বলে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের কি আপতিত রশ্মি, আর এটা হচ্ছে আমাদের কি অভিলম্ব, আর আমাদের এটা যেটা হচ্ছে আপতিত রশ্মি গেল, আর এই যে এটা হচ্ছে আমাদের প্রতিসরিত রশ্মি। তো এই যে আপতিত রশ্মি, তারপরে যে অভিলম্ব যে সমতলে থাকে, আমাদের প্রতিসরিত রশ্মিটাও ঠিক একই সমতলে থাকবে। বিষয়টা বোঝা গেল না? দেখেন, তাহলে এই যে এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে আমার আপতিত রশ্মি, এটা হচ্ছে আমার মাধ্যম, ঠিক আছে। এবার এই মাধ্যমের উপর দিয়ে আমরা কি টানলাম, এটা হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। এবার আমাদের আলো প্রতিসরিত হয়ে বের হয়ে যাবে, তাই না? তাহলে প্রতিসরিত হয়ে এভাবে বের হয়ে আসলো। এবার কথা হচ্ছে যে কি, এরা একই সমতল অবস্থান করবে বলতে কি জানেন, এই যে এদেরকে যদি অ্যাঙ্গেলভাবে দেখা হয়, অর্থাৎ এই যে এইভাবে দেখাতে পারলাম কি, মানে যে এটা এবং এটা একই সরলরেখাতে থাকবে, ঠিক আছে। মানে এটা এভাবে হয়ে যাবে না, এভাবেও হয়ে যাবে না, কোনোটাই কি হবে না, একটু চেঞ্জিং হবে না। মোট কথা এটা যেরকমভাবে থাকবে একইভাবে সরলরেখাতে, এরকম একই সরলরেখাতে ঠিক এই প্রতিসরিত রশ্মিটাও থাকবে। তো এটা হচ্ছে আলোর প্রতিসরণের প্রথম সূত্র। তো প্রথম সূত্র এটাতে একটু ভেজাল থাকে, এবং আমাদের বাংলাদেশের অনেক স্টুডেন্টই এই সূত্রটা আসলে কি করে না, ভালো মতন বোঝার চেষ্টা করে না, জাস্ট মুখস্থ করে চলে যায়। তো আপনারাও জানাবেন আমাকে যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, এবার এখন দেখেন আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা হচ্ছে যে কি, কত আপতনের জন্য কতটুকু আসলে প্রতিসরণ আমি পাবো। তো সেক্ষেত্রে এখন বিজ্ঞানীগণ যখন এই সমস্ত জিনিস নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, তখন সেক্ষেত্রে আমাদের বিজ্ঞানী স্নেল একটা কাজ করলেন যে আসলে দেখি এবার কাঁচ নিয়ে বসি এবং আলোক রশ্মি নিয়ে বসি আমি। এবার তিনি একটা কাজ করলেন, দেখি এবার আমি একটা কাজ করব। এই যে একটা আলোক রশ্মি আপতিত করলাম, আমার আপতিত রশ্মি এটা, এবং এটার জন্য আমি যে প্রতিসরিত রশ্মি পাবো সে প্রতিসরিত রশ্মিটা নিলাম, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি, এটা হচ্ছে আমাদের এবার প্রতিসরিত রশ্মি। দারুণ কথা। এবার দেখি আমরা এবার আরেকটা করব, মানে তিনি ভাবলেন যে আরেকটা নিব। এবার আপতিত রশ্মি মানে আপতন কোণটা আরেকটু বাড়িয়ে দিলাম, তাহলে আমার দেখা যাবে যে প্রতিসরিত রশ্মিটা আমাদের পাসিং হয়ে এইভাবে যাবে, গেল, ঠিক আছে। তো তিনটা মান দিয়ে অবশ্য বুঝালে আরেকটু ভালো হয়, তো আরেকটা মান দিয়ে বুঝাই। তাহলে আপতিত রশ্মি আরেকটা নিই, এটা হচ্ছে আপতিত রশ্মি। এবার প্রতিসরিত রশ্মির ক্ষেত্রে দেখা যাবে যে এটা প্রতিসরিত হয়ে ঠিক এইভাবে চলে গেল, ওকে। তাহলে আমি নামগুলো দিই একটু। তাহলে আমাদের সেই কালুয়া ভাই সেটা হচ্ছে পি, আমাদের সেই লালু ভাই সেটা হচ্ছে যে কিউ, আমাদের সেই নীলু ভাই সেটা হচ্ছে যে আর। তারপরে কালুয়া ভাই আবার কোথায়, জাস্ট তাহলে যে পি, এটা হচ্ছে যে কিউ প্রাইম, এটা হচ্ছে আমাদের কি আর প্রাইম। তো তিনি এবার একেবারে এখানে একটা কাঁচ বসালেন এইভাবে, আপনাদেরকে দেখাই বিষয়টা। মানে আমার কাছে কাঁচটা যদিও বা নেই, এগুলো অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য লাগে, একসময় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমি। তো চাঁদা আছেন আমাদের বাসায়, দেখছেন আমার চাঁদা আবার হাতে উঠতে যাচ্ছে না আবার। তো তিনি প্রথমত কী করলেন, এক খণ্ড কাঁচ নিলেন এভাবে, যেভাবে এখানে একটা মোটা কাঁচ। তো মোটা কাঁচ নিয়ে বসালেন এখানে, তারপর এভাবে একটা আলোক রশ্মি ছাড়লেন। এভাবে একটা আলোক রশ্মি ছাড়ার পরে
পাস হয়ে আলোক রশ্মি অবশ্যই প্রতিসরিত হয়ে বের হবে, তাহলে যে প্রতিসরিত রশ্মি হয়ে এটা এই যে কালোটা বের হয়ে আসলো। ক্লিয়ার করতে পেরেছেন? এবার লালু ভাইকে, কিন্তু কথা হচ্ছে যে কি আমি এগুলো একই রকমের আলোক রশ্মি হতে হবে। আমি এখানে বুঝিয়েছি যে কালো, লাল আর সবুজ দিয়ে, নীল দিয়ে, কিন্তু কথা হচ্ছে যে কি আমার এখানে সবগুলি একই ধরনের আলোক রশ্মি হতে হবে। আমি এখানে এগুলো 3 ধরনের কালার ব্যবহার করেছি, একটাই কারণ যে কোনটা আপতিতর জন্য কোনটা প্রতিসরিত পাচ্ছি সে কারণে শুধুমাত্র। হ্যাঁ, তিনি একই বর্ণের আলোক রশ্মি নিয়ে প্রমাণটা করেছিলেন, একই বর্ণের আলো, কোনো ভিন্ন ভিন্ন বর্ণ নয়। মাই ডিয়ার স্টুডেন্ট, কথা খুব ভালো করে মনে রাখতে হবে এগুলো। হ্যাঁ, ওকে, আমরা যাচ্ছি তাহলে। তাহলে এবার আমাদের আরও একটা আলোক রশ্মি নিলেন, আরেকটা আলোক রশ্মি কি হচ্ছে লালু ভাই। লালু ভাইকে যখন এর মধ্যে পাস করা হলো, প্রতিসরিত হয়ে আমাদের ঠিক এই যে লালু ভাইটা এভাবে চলে আসলো। এবার কথা হচ্ছে, এবার হচ্ছে আমাদের কি জানো এটা, নীলু ভাই। তাহলে যে নীলু ভাইকে এবার আমরা কি করব, আলোক রশ্মি এভাবে ফেললেন, তারপরে প্রতিসরিত হয়ে এভাবে চলে গেল। কথা বুঝতে পেরেছেন? এখন কথা হচ্ছে যে তিনি এখন সরাই দিলেন, ভাগ এখান থেকে, তুই তো কাঁচ, আমরা বায়ু থেকে কাঁচের মধ্যে আলো ফেলছিলাম। কথা ক্লিয়ার করতে পেরেছেন? এই চারপাশ তো বায়ু থেকে কাঁচের মধ্যে আলোক রশ্মি প্রবেশ করছে। এবার তিনি কি করলেন দেখেন, কত তাদের মাথায় বুদ্ধি। আমি শুধু এগুলো একটু মাঝে মধ্যে চিন্তা করি, এদের মাথায় বুদ্ধিগুলো কেমনে আসে, এদের মাথায় কি দিয়ে তৈরি এদের মাথা। তো দেখেন এবার এই যে এটা আপতন কোণ, এবার এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ কোনটা মাই ডিয়ার স্টুডেন্ট? এটা। আমি জাস্ট আপনাদের বুঝার সুবিধার জন্য আমি মানগুলো ধরে নিচ্ছি, মানগুলো ধরে নিচ্ছি। কতটুকু আপতন এবং কতটুকু প্রতিসরণ হচ্ছে আমি এখান থেকে মাপতে পারছি না, আমি জাস্ট বুঝার সুবিধার জন্য মানগুলো ধরে নিচ্ছি। যেটা হচ্ছে প্রায় 30 ডিগ্রি। কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। আর এটা প্রায় হবে যে কত, 19 ডিগ্রির মতন ধরে নিলাম আর কি। তাহলে আমার প্রথম ক্ষেত্রে এই যে আমি লিখে রাখছি, ফার্স্ট আপতন কোণ যেটা ছিল সেটা হচ্ছে আমার 30 ডিগ্রি, আর প্রতিসরণ কোণ যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে যে 19 ডিগ্রি। ওকে, এবার একটু দ্বিতীয় ক্ষেত্রে আমরা লক্ষ্য করব। দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণের মানটা দেখতে পাচ্ছি আমরা, অবভিয়াসলি এখানে কি আছে, পেড়ে আছে। অ্যান্ড প্রতিসরণ কোণের মানটা একটা লক্ষ্য করেন। তাহলে প্রতিসরণ কোণটা হচ্ছে কোনটা? এইটা। তাহলে এখন এই প্রতিসরণ কোণের মানটা এখানে কি হয়েছে? চেঞ্জ হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে যে আপতন কোণ আমরা ধরে নিলাম 40। কত? 40। আর প্রতিসরণ কোণের মান যেটা প্রায় আমরা পাবো যে প্রায় আমরা পেয়ে যাবো এখানে 25-এর মতন ধরে নিলাম আর কি। বোঝার সুবিধাতে আবারও বলে দিচ্ছি, এক্স্যাক্ট মান নয় কিন্তু এগুলো। 3 নম্বর পয়েন্ট। এবার আমাদের এখানে আপতন কোণ কতটুকু দেখেন তো, এই যে এখান থেকে এই সম্পূর্ণটা হচ্ছে আপতন কোণ, আর প্রতিসরণ কোণটা কতটুকু, এই যে প্রতিসরণ কোণটা হচ্ছে এতটুকু। তাহলে এখন কথা হচ্ছে যে এই আপতন কোণের জন্য আপতন এখন প্রায় কত ডিগ্রি হবে? 70 ডিগ্রির মতন কাছাকাছি না? তাহলে যে 70 ডিভাইডেড বাই প্রতিসরণ কত পাওয়া গেল? প্রায় আপনার 45-এর মতন, 45। তাহলে যেখানে 45। তিনি এবার কি কাজ করলেন জানেন? তিনি এবার করলেন যে আচ্ছা এগুলো দিয়ে ভাগ করে দেখি তো এটা কেটে দিয়ে ভাগ করলেন, এটা কেটে দিয়ে ভাগ করলেন, এটা কেটে দিয়ে ভাগ করলেন। ভাগ করার পরে দেখছি যে ডিফারেন্ট মান আসছে, ডিফারেন্ট মান আসছে। তো এবার চিন্তা করলেন যে আসলে রে এখানে তুই আমাকে এত কষ্ট দিচ্ছিস, এত কষ্ট করে আপতন কোণগুলো মাপলাম, প্রতিসরণ কোণগুলো মাপলাম, তারপরও কোনো একটা তুই ভালো মানগুলো দিতে পারলি না, আলাদা আলাদা মান। মনে করেন একটাতে 5 আসলো, একটা 6, আর একটা 12 চলে আসছে, এরকম হয়ে গেছে। তিনি এবার চিন্তা করলেন একটা কথা যে আচ্ছা এখানে যেহেতু অ্যাঙ্গেলের ব্যাপার, তাহলে এবার একটা কাজ করা যাক। অ্যাঙ্গেলের সাথে পরিচয় হচ্ছে যে কি ত্রিকোণমিতির, অ্যাঙ্গেলের সাথে ভালো পরিচয় হচ্ছে ত্রিকোণমিতির। তাহলে এবার এখন কাজ করবো আমি, এখানে cos থিটা দেবো, এখানেও cos থিটা দেবো, cos থিটা দিয়ে সবারগুলো মানগুলো দেবো, মানে সবার ক্ষেত্রে দিয়ে দেখলেন। অর্থাৎ tan থিটা মানে tan 30 ডিগ্রি, tan 19 ডিগ্রি, tan 40 ডিগ্রি, tan 25 ডিগ্রি, tan 70 ডিগ্রি, tan 45 ডিগ্রি, সবার জন্য মানগুলো দেখলেন। বাট সবার ক্ষেত্রে যখন নিয়ে সাইনের ক্ষেত্রে যখন তিনি কাজটা করছিলেন, কার ক্ষেত্রে? সাইনের ক্ষেত্রে। ভালো করে মনে রাখবেন, তিনি যখন এই যে সাইনের ক্ষেত্রে নিয়ে কাজ করছিলেন, অর্থাৎ সাইন 30 ডিগ্রি মনে করে নেন, আর আবারও নিচে থাকবে কত আমাদের? সাইন 90 ডিগ্রি। তাহলে এখানে আবার কত হবে? তাহলে আমাদের সাইন 40 ডিগ্রি, আর সাইন কত হবে আমাদের এখানে? 25 ডিগ্রি। এবার এখানে কি হবে তাহলে? সাইন 70 ডিগ্রি, আবার এখানে কি হবে? সাইন 45 ডিগ্রি। কথা বুঝতে পেরেছেন? সাইন নিয়ে যখন তিনি কাজ করলেন তখন দেখতে পাচ্ছেন যে কোনো একটা সংখ্যা আসছে, মানে এখানে যখন প্রথমে একটা সংখ্যা আসলো, সংখ্যাটা ধরে নেন 1.5 আসলো। আর দ্বিতীয় ক্ষেত্রে মানে সাইন 30 ডিগ্রির মানকে সাইন 90 ডিগ্রির মান দিয়ে ভাগ করে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 1.5। আমি আবারও বলছি এগুলো কিন্তু এক্স্যাক্ট মান নয়, জাস্ট বুঝাচ্ছি আমি এগুলো। কথা বুঝতে পেরেছেন? মানে এগুলো কিন্তু আসলে সঠিক মান পাবেন না, মানে জাস্ট তিনি এভাবে করেছিলেন সেটা আমি আপনাদেরকে বলছি। হ্যাঁ, তারপরে সাইন 40 ডিগ্রি সাইন 25 ডিগ্রির মান দিয়ে ভাগ করে আবারও দেখছি এটি 1.5।
তারপরে তিনি একটা অন্তত কি পেলেন, এই দুটো করে সন্তুষ্ট পেলেন, বলছি আচ্ছা আর একটা তো বাকি আছে, এটা করে দেখি। এভাবে দেখলেন যে 1.5 আবারও। এরপরে তিনি যত আপতন কোণ নিলেন, অর্থাৎ এখানে যত আপতন কোণ নিচ্ছেন তার জন্য যে প্রতিসরণ কোণটা পাওয়া যাচ্ছে, সাইনের আপতন কোণ সাইনের প্রতিসরণ কোণ দিয়ে যে ভাগটা করা হচ্ছে, ওই ভাগটা সবসময় একটা ধ্রুব সংখ্যা থাকছে, মানে 1.5 1.5 1.5 সবসময় একই সংখ্যা থাকছে। তখন তিনি সার্থকতা লাভ করলেন এখান থেকে, যে ইয়েস, কস দিয়ে মিলল না, ট্যান দিয়ে মিলল না, এটা দিয়ে মিলল না, সেটা দিয়ে মিলল না, জাস্ট সাইন দিয়ে মিলল, তাই না? তাহলে তিনি তখন এখান থেকে বলে দিতে পারলেন যে হ্যাঁ আসলে এখানে সূত্রটা কিভাবে দেখেন, এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে, তাহলে এখানে একটা হচ্ছে হালকা মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, তাহলে এক জোড়া মাধ্যম, এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির হয় কালো হলে কালোই করেন, লাল হলে লালই করেন, আর ধলা হলে ধলই করেন। কথা বুঝতে পেরেছেন? এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটি ধ্রুব সংখ্যা। আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটি ধ্রুব সংখ্যা। আর এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয়ে থাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণাঙ্ক। তাহলে আবারও বলি, এখানে ক্ষেত্রে সূত্রটা এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি হতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। তার কারণ লাল আলোর আলোক রশ্মি আপতন যত হয়, একই রকমের আপতন কোণ দিয়ে যদি আপনি ব্লু দেন তাহলে প্রতিসরণটা দেখা যায় যে ভিন্ন হয়ে যায়। মানে লালের দিয়ে যদি কাজ করেন তাহলে লাল দিয়ে করতে হবে, সবগুলো লালের আলোক রশ্মি ফেলতে হবে। কথা বুঝতে পেরেছেন? কালো দিয়ে ফেললে সবগুলো কালো, ব্লু দিয়ে ফেললে সবগুলো ব্লু। তাহলে এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা কি থাকে, ধ্রুব সংখ্যা, এই মানটা চেঞ্জ হয় না। তাহলে এই ধ্রুব সংখ্যাটাকে বলা হয়ে থাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণাঙ্ক। এবার প্রতিসারণাঙ্ক মানে কি জানেন? প্রতিসারণাঙ্ক মানে হচ্ছে যে কি আসলেই আলোক রশ্মিটা যেহেতু আমাদের হালকা থেকে ঘনতে প্রবেশ করেছে, তাই না? হালকা থেকে ঘনতে প্রবেশ করার সময় কতটুকু আলোকে আসলে বাঁকিয়ে ফেলেছে, কত গুণ আলোকে বাঁকিয়ে ফেলেছে, মানে কত গুণ তার বেগটাকে আসলে কমিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আসলে 1.5 দ্বারা প্রকাশ করা যাবে। তাহলে কাঁচ মানে এটা হচ্ছে বায়ু আর এটা হচ্ছে কাঁচ ধরে নিতে পারেন আপনি। অবশ্য আমার এই মানগুলো কিন্তু এক্স্যাক্ট নয়, আমি জানি, বাট তারপর জাস্ট বোঝার সুবিধাতে বলছি যে যদি আমাদের বায়ু থেকে কাঁচ মাধ্যমে আলো প্রবেশ করে তাহলে দেখা যাবে যে ওই আলোর বেগটা 1.5 গুণ হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। এটাই হচ্ছে প্রতিসারণাঙ্ক। এক একটার প্রতিসারণাঙ্ক মানেই হচ্ছে যে কি সে আসলে আলোকে কতটুকু বাঁকাতে পারে। প্রতিসারণাঙ্কের বাংলা কথা যদি আপনি জানতে চান যে আলোকে সে আসলে কতটুকু বাঁকাতে পারে, আলোক রশ্মি হালকা থেকে মনে করেন যে ঘনতে প্রবেশ করলো পানিতে, তাহলে কতটুকু আসলে ভেঙে গেল, সেটা হচ্ছে যে কি বায়ুর সাপেক্ষে পানির প্রতিসারণাঙ্ক। মনে করেন যে বায়ুতে আলোক রশ্মির মান ছিল কত 12, এবার এখানে হয়ে গেল কত 10, তাহলে কিছু কমে ফেলেছে না? 12 ছিল এখানে মনে করেন, এবার এখানে কাঁচ বসিয়ে দিলেন, কাঁচ বসানোর কারণে দেখা গেলো যে 8 হয়ে গেল। তাহলে অবভিয়াসলি আপনি বলে দিতে পারছেন যে আসলে কত এখানে কমে যাচ্ছে। তো কতটুকু আসলে কমে যাবে সেটা যেটার মাধ্যমে প্রকাশ পাবে সেটাই হচ্ছে প্রতিসারণাঙ্ক। ক্লিয়ার করতে পেরেছেন আমার স্টুডেন্ট? আশা করি। তাহলে আমরা অবভিয়াসলি এই সূত্রটা কিভাবে হয়েছে সেটা আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে একজোড়া নির্দিষ্ট মাধ্যমে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটি ধ্রুব সংখ্যা। আর এই ধ্রুব সংখ্যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের কি বলা হয়ে থাকে? প্রতিসারণাঙ্ক বলা হয়ে থাকে। আশা করি স্নেলের সূত্র বা আলোর প্রতিসরণের সূত্র যেটা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার দেখেন সাইন থিটা মানে এই যে সাইন 30 ডিগ্রি বা সাইন হচ্ছে যে 90 ডিগ্রি, মানে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন একটা ধ্রুব সংখ্যা যেহেতু, তো এই ধ্রুব সংখ্যাটার আমাদের যে বইয়ের সূত্রটা দিয়েছে সেটা আপনাদেরকে একটু বলি। মানে এই সূত্রটাকে ভেঙে কি করা যায় আপনাদেরকে দেখাই একটু। তখন বই যেহেতু আমার পাশেই আছে, n1 sin theta 1 ইকুয়াল হচ্ছে n2 sin theta 2, এই যে n1 sin theta 1 ইকুয়াল হচ্ছে n2 sin theta 2, অর্থাৎ এই যে এটাই হচ্ছে যে আসলে প্রতিসারণাঙ্ক যেহেতু। তো সুতরাং এই সূত্রকে ভেঙে আবার ওটা কি করা যায়, প্রমাণ করা যায় আমাদের। তাহলে আপনি সূত্র এটা দিয়ে অঙ্ক করতে পারেন, বাট আমাদের বইটা অগ্রাহ্য করা হয়েছে আর কি। তাহলে আমাদের কি হবে n1 sin theta 1 ইকুয়াল হচ্ছে কত ইন্টু সাইন থিটা 2। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে ক্ষেত্রে n1 মানে হচ্ছে যে কি প্রথম মাধ্যমের প্রতিসারণাঙ্ক, n2 মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণাঙ্ক, আর সাইন থিটা 1 মানে হচ্ছে যে কি
প্রথম মাধ্যমে আমাদের কতটুকু আপতন ঘটেছে, আর সাইন থিটা টু মানে হচ্ছে যে কি দ্বিতীয় মাধ্যমে আমাদের কতটুকু আলোর প্রতিসরণ ঘটলো। আশা করি আমার স্টুডেন্টরা এই সূত্র নিয়ে আর কোনো ঝামেলা লাগাবে না। ওকে, আলোর প্রতিসরণ নিয়ে বহুত কথা বলে ফেলছি। এখন আমরা চলে যাব লেন্সের পার্ট। দেখি আমাদের কি আছে এবার, কী আলোচনা হলো। আলোর প্রতিসরণ হয়েছে, সংকট কোণ বা ক্রান্তি কোণও বললাম, তারপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনও বললাম, তারপরে প্রতিসারণাঙ্ক বললাম, স্নেলের সূত্র সম্পর্কে বললাম। এবার হচ্ছে লেন্স এবং রশ্মি চিত্র। আর আপনাদের অপটিক্যাল ফাইবার সম্পর্কে আশা করি বলতে হবে না। অপটিক্যাল ফাইবার হচ্ছে যে কি এক ধরনের নমনীয় কাঁচতন্তু। তারপরে বলি এখন দরকার আছে, স্কিপ করা যাবে না এগুলোকে। অপটিক্যাল ফাইবার এটাকে এক ধরনের হচ্ছে যে অপটিক্যাল ফাইবার মনে করেন। তো অপটিক্যাল ফাইবারকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যদি জুম করে দেখেন তাহলে এটা অনেক মোটা হবে না? এই যে মোটা হলো সে আমাদের অপটিক্যাল ফাইবার। তো অপটিক্যাল ফাইবারের ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এটার মানে বুঝি না আমরা, পুনঃ মানে বারবার, মানে বারবার। আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে একটু আগে তো আমরা বুঝে আসলাম, তাই না? অপটিক্যাল ফাইবার এমন একটা পার্টিকেল দ্বারা তৈরি, তবে অপটিক্যাল ফাইবার বিভিন্ন ধরনের পার্টিকেল দিয়ে তৈরি করা সম্ভব হচ্ছে বর্তমানে। তো একেবারে খাঁটি যেটা একেবারে আপনার অপটিক্যাল ফাইবার, সেখানে আলোক রশ্মি একটা ফেলেন, এভাবে ফেলার পরে আলোক রশ্মিটা এভাবে আবারও কী হবে, প্রতিফলিত হবে। আবার এখানে গেল, আবার এখান থেকে আসলো, আবার এখান থেকে পাশ হয়ে বেরিয়ে চলে যাবে। তো যতটুকু আপনি কি করেছিলেন, অ্যাঙ্গেল দিয়ে তাকে আপতন করে ফেলেছিলেন, ততটুকু অ্যাঙ্গেল দিয়ে সে কী হবে, বের হয়ে চলে যাবে। মানে যতটুকু শক্তি নিয়ে সে আসলে ঢোকে, ততটুকু শক্তি নিয়ে সে কী হয়ে যায়, বের হয়ে চলে যায়। তবে হ্যাঁ, 0.01% শক্তি একটু কি ঘটে, হ্রাস ঘটে থাকে। তবে আমি যে আসলে বাংলাদেশের এক প্রান্ত থেকে বাংলাদেশের আরেক প্রান্ততে যদি অপটিক্যাল ফাইবার দিই অ্যান্ড এক মাধ্যমে যদি জাস্ট এভাবে একটা আলোক রশ্মি ফেলে দিই, টাচ করে একেবারে বাংলাদেশের অপর প্রান্ততে চলে যাবে। এই অপটিক্যাল ফাইবারের ক্ষমতা হচ্ছে ঠিক এরকম। কথা বুঝতে পেরেছেন? এমন যতটুকু আলোক রশ্মি ফেলবেন, টুচ করে ততটুকু আলোক রশ্মি এখানে পাওয়া সম্ভব। তো অপটিক্যাল ফাইবার হচ্ছে একটা সরু নমনীয় কাঁচতন্তু, যার মধ্যে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। মানে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। এই যে বারবারই কি ঘটবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এখানে ঘটবে। তো এটা সম্পর্কে আপনারা অনেক অবগত আছেন। তারপরে এমনি হালকা করে আমি বলেছি এই সম্পর্কে, বেশি কিন্তু কথা বলি নাই। তো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যেমন আপনার পাকস্থলীতে কোনো সমস্যা হলে সেখানে পাকস্থলীতে অপটিক্যাল ফাইবার পাঠানো হয়ে থাকে। তারপরে হচ্ছে যে আপনার অপটিক্যাল ফাইবারের মাধ্যমে আমরা মোবাইল ফোনে কথা বলি, ওই মোবাইল ফোনের যে তরঙ্গ, এই তরঙ্গগুলো প্রবেশ করে আবারও বের হয়ে যায়। ঠিক এভাবে আমরা অপটিক্যাল ফাইবারগুলোকে আমাদের এই বাহ্যিক জীবনের সাথে কী করতে পারি, ব্যবহার করতে পারি। এবার আমরা যাবো লেন্সের সাথে। ওই যে আমি আপনাদেরকে লেন্স দেখালাম একটু আগে। তো ওই যে লেন্সগুলো আসলে কীভাবে তৈরি করা হয়েছে সেটা আমি অবশ্য এই যে আমাদের সেই গোল গোল দুইটা ভাই, সেই দুটো জিনিস দিয়ে বোঝাতে চাই। এই আমাদের গোল গোল দুইটা ভাই, সেই দুটো জিনিস দিয়ে আপনাদের বোঝাতে চাই। দেখেন, লেন্স স্পেশালি দুইটা আগে আপনাকে কী করতে হবে, কাঁচ নিতে হবে। এটা একেবারে সম্পূর্ণ কাঁচের তৈরি, বাট এটা একেবারে গোল কাঁচ মনে করতে হবে, আমার কাছে অবশ্য নাই। তো এটাও হচ্ছে যে কি আরেকটা গোল কাঁচ। তো এই গোল কাঁচকে যখন আমরা কী করব, পরস্পর থেকে এই যে এভাবে রাখবো। এই যে দেখেন, প্রথমত যখন এভাবে রাখলাম, তখন আশা করি আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারছেন। এই যে দেখেন আবঝাবঝাভাবে এটা দেখতে পাচ্ছেন না, এটা দেখতে পাচ্ছেন না? তাহলে এখন এভাবে অর্থাৎ এই যে এইভাবে আছে আর এই যে এইভাবে আছে। তাহলে এখন এই দুইটা পার্ট রেখে এই যে বাকি অংশ, অর্থাৎ না বোঝাতে পারি না এখনো, আবারও ক্লিয়ার করি। এই যে মাই স্টুডেন্ট দেখেন, অর্থাৎ যে দুইটা গোলকে ছিল, তারপরে দুটো গোলকে যখন এভাবে রাখলাম আমরা, তখন এখানের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এই অংশটুকু নিব, এই যে এই অংশটুকু নেব, বাকি অংশ ফেলে দেবো। তাহলে এই অংশটুকু নিলাম, বাকি অংশটুকু কেটে ফেলে দিলাম। তখন এই যে এই লেন্সটা যেটা, সেটা হচ্ছে আমাদের কি জানেন, উত্তল লেন্স। এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স। এটা হচ্ছে কি আমাদের উত্তল লেন্স। তো যখনই আপনি বেশি বেশি করে নেবেন, এটা এক ধরনের উত্তল লেন্স, বাট এটার শক্তি কম। এবার আরও যদি আপনি বেশি অংশ নেন, উত্তল লেন্স, বাট শক্তি আরও বেড়ে গেল। আরও যদি আপনি নেন, তাহলে উত্তল লেন্স আরও হলো, মানে মোটা হতে থাকছে তত, আর তত তার শক্তি বাড়তে থাকবে। আরও এবার নিচ্ছেন, তাহলে এখন কী হবে, তার শক্তি আরও বাড়ে যাবে। এবার একেবারে অনেক বড় উত্তল লেন্স এবং তার শক্তি অনেক বেশি পাওয়ারফুল। এই যে এই অংশটুকুর কথা আর এই যে এই অংশটুকুর কথা, আশা করি মোটা এবং পাতলা বিষয়টা ক্লিয়ার করতে পারছেন না? সম্ভবত বুঝতে পারেন। আবারও বলি, অর্থাৎ যখন এই যে একটার উপরে আরেকটা আমরা দিলাম, তখন সেক্ষেত্রে এই যে দেখেন, এই যে এই অংশটুকু আর এই যে এই অংশটুকু, এই যে দেখেন, এই যে এখান থেকে এই অংশটুকু আর এই যে এখান থেকে অংশটুকু মিলে একটা কী হলো, লেন্স হলো, তাই না? এখন এই লেন্সটাকে আমি আরও পাওয়ারফুল করতে চাচ্ছি, তাহলে আমাকে কী করতে হবে, আর একটু বাড়িয়ে দিতে হবে। আরও পাওয়ারফুল, আরও বাড়িয়ে দেবো, আরও পাওয়ারফুল বাড়িয়ে দেবো। এভাবে আমরা কী পাবো, উত্তল লেন্স পাবো, তাহলে তাই না? তাহলে উত্তল লেন্স আমরা কীভাবে পাচ্ছি, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ। এটা একটা গোলীয় পৃষ্ঠ, এটা একটা গোলীয় পৃষ্ঠ, দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা আবদ্ধ।
কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। অর্থাৎ লেন্সের মধ্য দিয়ে যদি আলো প্রবেশ করে তাহলে আমরা উত্তল লেন্স কীরকম পেলাম, এই যেটা হচ্ছে আমাদের একটা উত্তল লেন্স, তাই না? তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের আলো যখনই পাস করবে আলো প্রতিসরিত হয়ে যায়, মানে আলো যাওয়ার কথা ছিল ঠিক এরকম করে, কিন্তু আলো প্রতিসরিত হয়ে যায়। আলো যাওয়ার কথা ছিল ঠিক এরকম করে, তাহলে আলো প্রতিসরিত হয়ে যায়। কথা বুঝতে পারছেন? আলো যাওয়ার কথা ছিল এভাবে, বাট এভাবে নাকি প্রতিসরিত হয়ে যায়। আলো যাচ্ছে, প্রতিসরিত হয়ে যাচ্ছে। তাহলে উত্তল লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে প্রতিসরিত করে, সেটা নিয়ে একটু পরে কথা বলবো। বাট উত্তল লেন্স চিনতে পেরেছি কিনা আশা করি আমরা উত্তল লেন্স আশা করি চিনতে পেরেছি। তাহলে এখন দেখেন অবতল লেন্স কীভাবে হবে। অবতল লেন্স হচ্ছে দুটো গোলীয় পৃষ্ঠকে এভাবে দূর দূরে একটু রাখা হবে, মনে করেন এতটুকুতে দূরে দূরে রাখা হলো। তো দূরে দূরে রাখার পরে মনে করেন যে এখান থেকে একটু জবাই করে দেন, এখান থেকে একটু জবাই করে দেন, এখানে একটু জবাই, তারপরে এখান থেকে একটু জবাই করে দেন, এখান থেকে একটু জবাই করে দেন, তারপরে বাকি অংশটুকু কেটে ফেলে দেন। তো বাকি অংশটুকু যখন কেটে ফেলে দেবো, তবে অবতল লেন্স এত একেবারে পাওয়ারফুলভাবে তৈরি করা দরকার পড়ে না। তো বিষয়টা হচ্ছে ঠিক এরকম করে। তাহলে যে এখান থেকে এই অংশটুকু যদি নিই তাহলে দাঁড়ায় এরকম করে, আর এই যে এখান থেকে এই অংশটুকু যদি নিই তাহলে দাঁড়ায় কীরকম করে, এরকম করে, তাই না? তখন এই অংশটুকুকে জোড়া লাগিয়ে দেবে, এই অংশটুকু জোড়া লাগিয়ে দেবে, তখন যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অবতল লেন্স। এটা হচ্ছে আমাদের অবতল লেন্স। তাহলে দুইটা গোলকীয় রশ্মিকে একটির উপরে আরেকটি যখন দিয়ে দেবো তখন আমরা পাবো উত্তল লেন্স, আর দুটো গোলীয় পৃষ্ঠকে যখন পরস্পর থেকে দূরে রাখা হবে তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে অবতল লেন্স। এবার উত্তল লেন্স এবং অবতল লেন্সকে আমি যেটা আসলে বলি মোটো পাতলো। কেমন দেখেন উত্তল লেন্স কেমন ছিল দেখেন তো। আচ্ছা, এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করবো আমি। এটা হচ্ছে আমাদের উত্তল লেন্স আর এটা হচ্ছে অবতল লেন্স, তাই না? এটা এ আর এটা বি দিলাম। এখন কথা হচ্ছে যে মোটুর পেট বেশি মোটা নাকি পাতলুর বেশি পেট মোটা? মোটুর পেট মোটা নাকি পাতলুর পেট মোটা? আশা করি আপনারা এগুলো সবাই জানেন। তো দেখেন এবার একটু উত্তল লেন্সের ব্যাপারটা হচ্ছে যে কি জানেন, এর পেট হচ্ছে যে কি মোটা, দেখেন যে পেট মোটা, খুব মোটা। এই যে উত্তল ভাই পেট মোটা, দেখেন এই যে পেট হচ্ছে যে বহুত মোটা। তাহলে পেট মাথা চিন্তা করলাম এটা পেট, আর মাথা আস্তে আস্তে কী হতে থাকছে, চিকন হতে থাকছে, পাও আস্তে আস্তে কী হতে থাকে, চিকন হতে থাকছে, তাই না? তাহলে এবার একটু লক্ষ্য করেন তো অবতল লেন্সের ব্যাপারটা কী হচ্ছে। অবতল লেন্সের পেট খুবই চিকনা না, এই যে পেটের অংশটুকু পেট খুবই চিকনা, বাট মাথা আস্তে আস্তে কী হয়ে গেলো, বেড়ে গেল, আর এখানে পা আস্তে আস্তে কী হয়ে গেলো, বেড়ে গেল। তাহলে আমরা আজ থেকে অন্তত মনে রাখবো উত্তল লেন্স মানে হচ্ছে মোটু, উত্তল লেন্স মানে হচ্ছে কি মোটো লেন্স, আর অবতল লেন্স মানে হচ্ছে পাতলু। আবার এখানে পরীক্ষার খাতা গিয়ে লিখে দিন না যে উত্তল মানে হচ্ছে যে মোটু আর অবতল মানে হচ্ছে পাতলু। ক্লিয়ার করতে পেরেছেন? তাহলে উত্তল মানে হচ্ছে আমাদের মোটো লেন্স আর অবতল মানে হচ্ছে আমাদের পাতলু লেন্স। ক্লিয়ার? এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব যে কোনটা শক্তিশালী লেন্স এবং কোনটা একটু কম পাওয়ারফুল লেন্স, সেটা আপনি কীভাবে শনাক্ত করবেন, তাই না? শক্তিশালী লেন্স এবং আমাদের কম শক্তিশালী লেন্স কীভাবে আপনি শনাক্ত করবেন দেখি। আমি এখানে দুইটা করে লেন্স আঁকছি, দিয়ে দিলাম। অবশ্য লেন্স আঁকার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা সাহায্য করে আমাকে সেটা হচ্ছে চাঁদা। এই যে আমাদের চাঁদা, আমি একটু যদি ভালো করে লেন্সগুলো আঁকতে চাই তাহলে আমার এই যেভাবে আমি আঁকতে শিখাই এরকম করে নেবেন, আর আরেকটা নেবেন আপনারা ঠিক এই যেরকম করে, এরকম করে। তাহলে আমাদের উত্তল লেন্স পাওয়া গেল। আর অবতল লেন্স যদি আঁকতে চান কখনো, তাহলে এই দুটো উত্তল গেল, তাহলে একটা নাম দিলাম আমরা এ আর আরেকটা নাম দিলাম আমরা বি। তারপরে অবতল লেন্স যদি আমরা আঁকতে চাই তাহলে আমরা এই যে এরকম করে দেব, তারপরে আমরা উল্টো দিক দিয়ে করবো আর কি, এই যে এরকম করে অবতল লেন্স, মানে গাছের একটা যেটা আপনার ইয়ে আছে না, ওই কী যেন, বাদ দেন ওগুলো বাদ দেন। তারপরে হচ্ছে আরেকটা এই যে এভাবে। তো এবার আপনারা একটু ভালো করে শনাক্ত করেন যে কোনটা বেশি পাওয়ারফুল অ্যান্ড কোনটা কম পাওয়ারফুল। এটা এ, এটা হচ্ছে বি। আচ্ছা, আমার স্টুডেন্টরা সম্ভবত কমেন্ট করছে। রিজভি অবশ্যই। মোটুর মোটা পাতলু তো পেটেই নাই। হ্যাঁ 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 অবশ্যই বি বেশি পাওয়ারফুল। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের এখান থেকে এ হচ্ছে কম পাওয়ারফুল, বি হচ্ছে যে আমাদের বেশি পাওয়ারফুল। আর এখানে ক্ষেত্রে আমি যদি নাম দিই এটা এ আর এটা হচ্ছে যে বি, তো এখানে ক্ষেত্রে আমার অবশ্যই একটু আঁকাটা কম বেশি হয়েছে। তো তারপরেও এটার পেট একটু বেশি, মনে করেন যে হালকা একটু বড়ই আছে,
এটা তখন বেশি শক্তিশালী হবে, এটা আমাদের কম শক্তিশালী হবে। হ্যাঁ, ওকে, আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পারছে এখান থেকে। তাহলে মোটু মানে হচ্ছে যে কি আমাদের উত্তল লেন্স, আর পাতলু মানে হচ্ছে আমাদের অবতল লেন্স। সেই কথাটা অবশ্যই আজ থেকে মনে রাখবেন আপনারা, কেমন গেল? ওকে, এবার আমাদেরকে লেন্সের যে রশ্মি চিত্র আছে, ইট ইজ দ্য সুপার ইম্পর্টেন্ট পার্ট। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এর মধ্যে, যে আমাদের লেন্সের ক্ষেত্রে কিভাবে রশ্মি চিত্র আঁকতে হয়, তাই না? তো লেন্সের ক্ষেত্রে রশ্মি চিত্র আঁকার জন্য আমাদেরকে প্রথমত লক্ষ্য রাখতে হবে যে উত্তল লেন্সের ক্ষেত্রে রশ্মি চিত্রগুলো কিভাবে হয়, অ্যান্ড অবতল লেন্সের ক্ষেত্রে রশ্মি চিত্রগুলো আমাদের ঠিক কীরকম করে হয়। ওকে, তো প্রথমত আরেকটা কথা আমার জানানোর দরকার হবে আপনাদেরকে, যে একটা উত্তল লেন্স কিন্তু দুইটা গোলকীয় পৃষ্ঠ দ্বারা গঠিত। এই যে বলেছিলাম না, একটা উত্তল লেন্স হচ্ছে দুইটা গোলকীয় পৃষ্ঠ দ্বারা গঠিত, তাই না? এই যে এই পাশে যে আপনারা গোলকীয় অংশটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে এই গোলকের অংশ, এই যে এরকম, তাই না? আর এই পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের এই গোলকের অংশ, তাই না? এই যে গোলকের অংশ। তাহলে আমরা যদি এইভাবে পরস্পরের সাথে যুক্ত করি, এই যে দেখেন এভাবে যদি পরস্পরের সাথে যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে আমরা যে কেন্দ্রগুলো পাবো, সেই কেন্দ্রগুলোতে দিয়ে অঙ্কগুলো টার্মস, তাহলে এটা হবে মানে একটা উত্তল লেন্সের ক্ষেত্রে দুইটা যেহেতু গোলীয় বস্তু আছে, তাহলে তার দুইটা কিন্তু কেন্দ্র থাকবে, সেটা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। অর্থাৎ একটা উত্তল লেন্সের ক্ষেত্রে দুইটা কেন্দ্র আছে, সেখানে আপনি তাদেরকে একটু দূরে দূরে লিখে রাখছি অবশ্য। তো দেখেন এই যে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা আমরা ধরলাম কি কেন্দ্র, তাহলে আমরা নাম দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে C1, তাহলে কেন্দ্র। আর এই যে আমরা যখন একটা ওই অভিলম্ব টানবো আর আমাদের প্রধান অক্ষ টানবো, একটা হচ্ছে অভিলম্ব আর একটা হচ্ছে প্রধান অক্ষ। অভিলম্ব এবং প্রধান অক্ষ যেই জায়গাতে ছেদ করে সেটাকে বলা হয় আলোক কেন্দ্র। সেটাকে কি বলা হয়? আলোক কেন্দ্র। চমৎকারভাবে মনে রাখেন, এই যে এই কেন্দ্রটার নাম হচ্ছে আলোক কেন্দ্র, এটার নাম হচ্ছে আলোক কেন্দ্র। কেমন? ওকে, তাহলে এখন এটাও দুইটা যেহেতু আমাদের কি রয়েছে, আমাদের ওই কেন্দ্র রয়েছে, একটা হচ্ছে C1 এন্ড আর একটা হচ্ছে তাহলে আমাদের C2, একটা হচ্ছে যে কি আমাদের F1 এন্ড আর একটা হবে আমাদের F2। অর্থাৎ আমাদের এই যে কেন্দ্র আমরা তো আরেকগুলো বোঝাতে হবে না আশা করি, তার কারণ আমরা জেনে এসেছি। মানে যেহেতু আমাদের দুইটা গোলকীয় অংশ রয়েছে, তাহলে দুইটার ক্ষেত্রে দুইটা কেন্দ্র থাকবে, তাহলে ফোকাসও কয়টা থাকবে? দুইটা থাকবে। আশা করি ক্লিয়ার করতে পেরেছেন। সরি, এখানে একটা জিনিস পড়ে গেছে। ওকে, তাহলে আমরা এখন এখান থেকে জিনিসটা জানলাম। তো এবার লক্ষ্য রাখেন, তো আমরা যখন আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে, তাহলে এটা আমাদের কি প্রধান অক্ষ, এই যে এটা আমাদের যে নীলটা যেটা দেখতে পাচ্ছি প্রধান অক্ষ। তাহলে আমরা যখন প্রধান অক্ষের সমান্তরালের একগুচ্ছ আলোক রশ্মি ফেলবো, এই যে দেখেন প্রধান অক্ষের সমান্তরালের যখন আলোক রশ্মি ফেলবো, প্রধান অক্ষের সমান্তরাল আছে না, তাহলে এটা পাস হয়ে যাবে, তাই তো? এবার যখন এখান থেকে পাস হয়ে যাবে, তখন কিন্তু আলোক রশ্মিটা একদম সোজা বরাবর যাবে না, বরং আলোক রশ্মিটা একটু বেঁকে গিয়ে এই যে ফোকাস বিন্দুতে যাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে যে ফোকাস বিন্দুতে চলে গেল আলোক রশ্মি। কেমন? তাহলে আমরা কি করব, এটাকে রশ্মি চিত্র দিয়ে এঁকে দেখাই আপনাদেরকে। অর্থাৎ উত্তল লেন্সের মধ্যে দিয়ে যদি একগুচ্ছ আলোক রশ্মি প্রবেশ করে, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল করে, প্রধান অক্ষের সমান্তরাল করে। তাহলে আমরা কি করছি, এই যে আলোক রশ্মি একটা প্রধান অক্ষের সমান্তরাল করে ফেললাম, অ্যান্ড এটা যখন আমাদের কি হবে, ওই যে অলরেডি আমাদের এখান দিয়ে পাস হবে, পাস হওয়ার ক্ষেত্রে আমরা অবভিয়াসলি মনে রাখবো যে এটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, প্রধান ফোকাস দিয়ে চলে গেল। তাহলে আমরা কি করবো, আরও একটা আলোক রশ্মি নিই, তাহলে আরও একটা আলোক রশ্মি নিব, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল করে, প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি নিলাম। তাহলে এবারে প্রতিসরিত হওয়ার দরুন, মানে যখন আলোটা পাস হয়ে যাবে, তখন এটা আবারও ওই ফোকাস বিন্দুতে চলে যাবে। ক্লিয়ার করতে পেরেছেন? তাহলে আমরা আরেকটা কাজ করি, আরও একটা আলোক রশ্মি নিব, এখানে ক্ষেত্রে আরও একটা আলোক রশ্মি নিলাম। এবার এটা আলোক রশ্মিটা কি হবে, আমাদের এই যে আবারও ফোকাস বিন্দু দিয়ে গমন করবে, তাহলে যে আমাদের এখান ক্ষেত্রে ফোকাস বিন্দুতে চলে গেল। তাহলে আমরা আরও একটা এখানে আলোক রশ্মি নিব, তখন এগুলো বুঝতে হবে, প্রত্যেকটা আসলে এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে। আলোক রশ্মি নিলাম, তারপরে এটা আমাদের সেই ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, এই যে ফোকাস বিন্দুতে চলে গেল। তাহলে এখন লক্ষ্য করেন, আমি যদি উত্তল লেন্সের মানে উত্তল লেন্স দিয়ে একগুচ্ছ আলোক রশ্মি পাঠাই প্রধান অক্ষের সমান্তরাল করে, তাহলে তারা প্রতিসরণের পর একটা নির্দিষ্ট বিন্দুতে কি হচ্ছে, মিলিত হচ্ছে। যদি আমি উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল করে একগুচ্ছ আলোক রশ্মি ফেলি, তাহলে প্রতিসরণের পর তারা ফোকাস বিন্দুতে কি হবে, মিলিত হবে।
ফোকাস বিন্দুতে মিলিত হবে। এবার এখন আমাদের মাথায় প্রশ্ন আসবে যে স্যার আমি যদি প্রধান অক্ষের সমান্তরাল করে না ফেলে একটু বাঁকাভাবে ফেলি তাহলে আলোক রশ্মিটা কীভাবে যাবে? এই যে আমি দেখেন প্রধান অক্ষের সমান্তরাল করে না করে একটু বাঁকা করে ফেললাম, বাট সেটা ফোকাস বিন্দু দিয়ে যাবে না। বাট ফোকাস বিন্দুর আমরা বলেছিলাম একটা তল থাকে, এই যে একটা তল কল্পনা করতে হয়, মানে নিচ বরাবর উপর বরাবর একটা তল কল্পনা করতে হয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখন কথা হচ্ছে যে ফোকাস বিন্দুতে যাবে না, বাট ফোকাস তলের যে কোনো একটা বিন্দু দিয়ে সে কী করবে? যাবে। এবার আরও একটা আলোক রশ্মি আমি এভাবে ফেলি, মানে আর একটা মনে করেন যে একটু অন্যরকমভাবে আলোক রশ্মিটা ফেলি, এই যেভাবে আলোক রশ্মিটা ফেললাম, তাহলে তারা ফোকাস বিন্দুতে বরং মিলিত হবে না, বরং ফোকাস বিন্দু ছাড়া অন্য ফোকাস তল দিয়ে তারা চলে যাবে। এই যে দেখেন ফোকাস তল দিয়ে চলে গেল। আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পেরেছে। তো আমি যদি উপরের অংশটা থেকে আরও একটা আলোক রশ্মি ফেলি মাই ডিয়ার স্টুডেন্ট, এবার এখান থেকে মনে করেন যে আমি আরও একটা আলোক রশ্মি এভাবে ফেললাম, তাই না? তাহলে এবার এটা কী হবে? প্রতিসরণের দরুন আবারও আমাদের কী হবে? এভাবে আসলো, তাহলে যে প্রতিসরণ ধরুন এভাবে গেল। তো দুইটা আলোক রশ্মি দেখেন তো একসাথে মিলিত হয়েছে না এই বিন্দুতে এসে, এই যে অর্থাৎ ফোকাস তলে এসে তারা কী হবে? মিলিত হবে। কিন্তু প্রধান অক্ষের সমান্তরাল করে যদি ফেলি একবারে ফোকাস বিন্দুতে যাবে। যদি প্রধান অক্ষের সমান্তরাল করে যদি আলোক রশ্মি না ফেলি আমি, তাহলে সেটা কি হবে? ফোকাস বিন্দুতে যাবে না, বরং ফোকাস তলে যে কোনো একটা বিন্দু দেখেন তারা যাবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেললে ফোকাস বিন্দু দিয়ে যায়, আর যদি প্রধান অক্ষের সমান্তরাল করে না ফেলি তাহলে সেক্ষেত্রে ফোকাস তলের যে কোনো একটা জায়গা দিয়ে আলোক রশ্মিগুলো পাস হয়ে চলে যাবে। তাহলে এটা আমরা আশা করি এই জিনিসটা থেকে ক্লিয়ার করতে পারবো। ওকে, তাহলে এবার অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে? অবতল লেন্স আসলে একগুচ্ছ আলোক রশ্মি তার মধ্যে যখন পড়ে, তাহলে আমি একটু অবতল লেন্সের ক্ষেত্রে দেখাই। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অবতল লেন্স। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে আমাদের কি থাকবে? ওই কেন্দ্র থাকবে অ্যান্ড ফোকাস বিন্দু থাকবে। তো কেন্দ্রগুলো একটু দূরে দূরে নিচ্ছি জাস্ট একটু বোঝার সুবিধার জন্য। তাহলে কেন্দ্র অ্যান্ড এটা হচ্ছে ফোকাস, তারপরে আবারও হবে আমাদের এখানে ফোকাস, দেন আমাদের হবে কি কেন্দ্র। তাহলে এখানে আমরা দিলাম C1, তারপর হচ্ছে F1, তারপরে আমাদের এটা হবে F2 অ্যান্ড C2। এবার এখন লক্ষ্য রাখেন, তো যখন আমরা এটা যেহেতু অবতল লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেলবো। এই দেখেন প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেললাম। প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেলার পরে সে আমরা তো জানি যে প্রধান অক্ষের সমান্তরাল করে ফেলে ফোকাস বিন্দুতে যায়, তাই না? তো এখানে ক্ষেত্রে আবার এই ভুলটা করা যাবে না যে এবার এই যে আলোক রশ্মিটা এইভাবে পড়ে একেবারে যে ফোকাস বিন্দুতে চলে যাবে, না। অবতল লেন্স আসলে একগুচ্ছ আলোক রশ্মিকে অপসৃত করে, মানে যাওয়ার কথা ছিল আমাদের এই যে সোজা বরাবর প্রথমত মাথা বলবে, তাই না? কিন্তু আমাদের অবতল লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে কী করে জানেন? এই যে অপসৃত করে পাঠিয়ে দেয়, এভাবে দূরে দূরে পাঠিয়ে দেয়। তাহলে আমরা যদি রশ্মি চিত্রটা অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে কী হবে? অর্থাৎ যে প্রধান অক্ষের সমান্তরাল করে আমরা আলোক রশ্মি ফেলবো, প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি আমরা ফেলবো, তাহলে সেটা আমাদের কোথা দিয়ে চলে যাবে? মানে আলোক রশ্মিটা দূরে দিয়ে চলে যাবে। কথা ক্লিয়ার করতে পেরেছেন? বাট আমি যদি পেছন দিক দিয়ে বর্ধিত করি, এই যে লক্ষ্য করেন মাই ডিয়ার স্টুডেন্ট, পেছন দিক দিয়ে যদি আমি বর্ধিত করি তাহলে মনে হবে যে সেটা ফোকাস বিন্দুতে চলে যাচ্ছে, ফোকাস বিন্দুতে চলে যাচ্ছে। তাহলে আমরা আরও একটা এখানে আলোক রশ্মি ফেলি মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে যে আমরা আলোক রশ্মি একটা ফেললাম, তাহলে এটা যখন আমাদের এটা অবশ্যই একটু বেশি একেবারে দূর দিয়ে পাঠানো হয়ে গেছে, তো আমি আরও একটু কাছ দিয়ে পাঠাই তাহলে বোঝার সুবিধা হবে। যখন এটা আমি ফেললাম তখন এটা যখন আবার প্রতিসৃত হয়ে যাবে তখন ঠিক এভাবে প্রতিসৃত হয়ে চলে গেল। বাট এদেরকে যদি আমি পেছনের দিক দিয়ে বর্ধিত করি তাহলে যে তারা এই যে ফোকাস বিন্দুতে আসছে বলে মনে হবে, মানে এই যে ফোকাস বিন্দুতে আসছে বলে কী হবে? মনে হবে। তাহলে দেখেন তো এখান থেকে আমরা দুটো কথা অবশ্যই মনে রাখবো যে উত্তল লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে আমরা কী করেছিল দেখছিলাম? মিলিত করেছিল, তাই না? আর অবতল লেন্স একগুচ্ছ যখন আলোক রশ্মি ফেলবেন তখন এখানে গিয়ে দূরে দূরে আলোক রশ্মিগুলোকে সরিয়ে দিবে। এটা খুবই ভালো করে মনে রাখতে হবে। আমরা যখন এটাকে ওই চোখের সমস্যা নিয়ে পড়াশোনা করবো তখন কিন্তু খুবই কাজে লাগবে এটা মাই ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো করে। ওকে, আচ্ছা তাহলে আমরা কি করব দেখি এখানে আবার কি হলো। আচ্ছা আপনারা কি আমার সম্পূর্ণ ভালো করে দেখতে পাচ্ছেন? একজন ব্লার বলেছেন শিরিন আক্তার, আপনারা কি আমার ক্লাসটা ভালো করে দেখতে পাচ্ছেন? মানে এগুলোকে ভালো করে বোঝা যায়? একটু জানাবেন প্লিজ। কি যে ব্যাপার, আচ্ছা ব্লার ছিল, আমি এটা মোবাইলের দিকে তাহলে অবশ্যই খেয়াল রাখবো ইনশাল্লাহ এরপর থেকে।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ রিজভি, হুজাইফা, অবুজ বালক, রিজভি, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, তাহলে আমি এখানে রাখছি, আপনারা আমাকে জানাবেন। আমাকে জানাবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। তাহলে এখানে আমরা কি রাখবো, যে উত্তল লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে একটা নির্দিষ্ট বিন্দুতে কী করে, মিলিত করে, অ্যান্ড অবতল লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে অপসৃত করে। এই কথাটা আমাদেরকে এখান থেকে অবশ্যই খুব ভালো করে মনে রাখতে হবে, কেমন? আচ্ছা, তাহলে গেল আমাদের উত্তল ভাই এবং অবতল ভাইকে নিয়ে বেশ কিছু আমাদের কথা ছিল, সে কথাগুলো তো গেলই গেল। তাহলে এখন আমরা চলে যাব উত্তল লেন্সের ক্ষেত্রে 3 ধরনের মোট রশ্মি চিত্র হয়, সে 3 ধরনের রশ্মি চিত্রগুলো আমাদেরকে কীভাবে মনে রাখতে হবে। দেখেন, উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের 3 ধরনের রশ্মি চিত্র হবে, সেটা খুব ভালো করে মনে রাখতে হবে। তো উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা প্রথমটা তো অবশ্যই বুঝে গেছেন আপনারা, যে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল করে যদি আলোক রশ্মি ফেলি, এই যে প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেললাম, তাহলে সেটা কোথা দিয়ে যাবে আপনারা বলেন? উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেললাম, সেটা কোথা দিয়ে যাবে? দ্রুত দ্রুত দ্রুত। প্রধান অক্ষে সমান্তরাল করে আলোক রশ্মি ফেললাম, সেটা কোথা দিয়ে যাবে? রিজভি বলেছে F2। থ্যাংক ইউ সো মাচ। প্রথমের জন্য এটা নিলাম, তার কারণ যেহেতু ক্লাস অনেক বড় হবে, সো তাহলে আমরা লক্ষ্য করতে পারছি মেন ফোকাস বলা যাবে না, কিন্তু প্রধান ফোকাস দিয়ে যাবে, কিন্তু এখানে F1 আছে আর F2 আছে, সো দুটোই আমাকে খেয়াল রাখতে হবে যে F1 দিয়ে যাবে নাকি F2 দিয়ে যাবে। হ্যাঁ, তো এটা পাস হয়ে কিন্তু কোথায় দিয়ে যাবে, এই যে দেখেন, এই পাস হয়ে যে F2 দিয়ে চলে যাবে। তাহলে আমাদের উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম আমাদের যে লেখচিত্রটা হবে, যে প্রধান অক্ষের সমান্তরাল করে যদি কখন আমরা আলোক রশ্মি ফেলি, তাহলে সেটা প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। ক্লিয়ার করতে পেরেছেন? এবার এখন অবতল লেন্সের আসলে আমি একটাই এঁকে রেখেছিলাম, এখন আমাকে আবার আঁকতে হবে একটা, না হলে আবার ভালো করে বুঝতে পারবেন না আপনারা। তাহলে আমি একটু আপনাদের জন্যই আর একটা অবতল লেন্সের চিত্রটা এঁকে ফেলি। ইয়াটা কোথায়, চাঁদা কোথায় গেল আবার এখান থেকে? এই চাঁদা কোথায় গেল আবার এখান থেকে? হায় হায়, ও আচ্ছা, পাওয়া গেছে চাঁদাকে। এই তো চাঁদা ভাই লুকায় আছে। ওকে, তাহলে আমরা একটা অবতল লেন্স আঁকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদিও সময় একটু বেশি হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত সময়টা নিয়ে নেওয়ার জন্য। নাইনটি ডিগ্রি, এটা ডিগ্রি, ওকে নিয়ে নিলাম। তারপরে আবার 90 ডিগ্রিতে নেব। ওকে, আমরা এখানে যোগ করে দেব, এখানে যোগ করে দেব। বাহ, ভালোই মোটাসোটা হয়েছে তো অবতল লেন্স, তো ভালোই মোটাসোটা হয়েছে, খাওয়া দাওয়া ভালোই তো করে। ওকে, তাহলে আমাদের এখানে কেন্দ্র হবে, সেগুলো দিয়ে দিই। তাহলে আমাদের একটা হচ্ছে যে কেন্দ্র C1, আর একটা হচ্ছে আমাদের কি F1, তারপরে আমার একটা হবে যে কি F2, আর একটা যেটা হবে C2। তো আমরা যখন এই উত্তল লেন্স নিয়ে কাজ করছিলাম তখন তো আমরা ওটা দেখলাম। এবার অবতল লেন্সের ক্ষেত্রে ঘটনাটা কী করবে দেখেন। অবতল লেন্সের ক্ষেত্রে হয় যে কি, যখন আমরা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফেলবো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফেলবো, তখন সেটা অবভিয়াসলি কী হবে, দূরে দূরে চলে যাবে, তাই তো, মানে দূরে চলে যাবে। বাট পেছন দিক দিয়ে যদি এটাকে বর্ধিত করা হয়, এটাকে অর্থাৎ পেছন দিক দিয়ে যদি আমি এখানে বর্ধিত করি, তাহলে সেটা আমার আলোক রশ্মিটা এই যে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে বলে মনে হবে, তাই না?
ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে বলে মনে হবে। ক্লিয়ার করতে পেরেছেন? তাহলে যদি আমরা অবতল লেন্সের ক্ষেত্রে আমরা প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেলি, তাহলে সেটা তো অবভিয়াসলি এভাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে অ্যান্ড পেছনের দিক থেকে অর্থাৎ যে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে বলে কি হবে মনে হবে। তাহলে এটা ছিল আমাদের প্রথম কথা। একটা এবার উত্তল লেন্সের ক্ষেত্রে শিখলাম, আর একটা আমরা অবতল লেন্সের ক্ষেত্রে শিখলাম। এবার উত্তল লেন্সের ক্ষেত্রে আরেকটা শিখতে হবে আমাদেরকে, যে যদি কখনো আমরা ফোকাস বিন্দু আলোক রশ্মি ফেলি, এই যে দেখেন লক্ষ্য করেন, যদি আমরা কখনো ফোকাস বিন্দুতে আলোক রশ্মি ফেলি, তাহলে যে ফোকাস বিন্দুতে আলোক রশ্মি ফেললাম, তাহলে এবার কি হবে, এটা প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মিটা বের হয়ে চলে যাবে। আমরা ফেলেছিলাম প্রধান অক্ষের সমান্তরাল করে, ফোকাস বিন্দুতে চলে গিয়েছিল। তাহলে এবার যদি আমি ফোকাস বিন্দুতে আলোক রশ্মিটা ফেলি, তাহলে দেখা যাবে প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মিটা কি হয়ে যাবে, পাশ হয়ে চলে যাবে। ক্লিয়ার করতে পেরেছেন? তাহলে আমরা যে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি ফেললাম, এবার এখন দেখেন যে প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মিটা পাশ হয়ে চলে গেল। তাহলে এখন আমাদের অবতল লেন্সের ক্ষেত্রে কথাটা শিখতে হবে। তাহলে অবতল লেন্সের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, আমরা এবার কি করব, প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মিটা এখান থেকে ফেলবো। তাহলে প্রধান ফোকাস দিয়ে আলোক রশ্মি যদি আমরা ফেলি, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আলোক রশ্মিটার মান পাবো সেটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই কই যেন আমাদের ওটা, ওকে যাই হোক। তাহলে এখন দেখেন, আপনি ফোকাস বিন্দুকে টার্গেট করেন, অর্থাৎ এই যে ফোকাস বিন্দুকে টার্গেট করেন। তাহলে আমি এখন কি করবো, এই যে এই পাশে যে ফোকাস বিন্দু আছে না, ফোকাস বিন্দুকে টার্গেট করে একটা আলোক রশ্মি ফেলে দিলাম। এই যে দেখেন, এই বরাবরই তো আছে ফোকাস বিন্দুটা, তাই না? এই যে এই বরাবর, অর্থাৎ এই যে ফোকাস বিন্দুতে আমরা এই যে ফোকাস বিন্দুকে টার্গেট করে আলোক রশ্মিটা আমরা কি করে দিয়েছি, ফেলে দিয়েছি। তো ফোকাস বিন্দুকে যখন টার্গেট করে আলোটা ফেলেছি, তখন পাশ হয়ে কোথায় যাবে, এটা অবভিয়াসলি প্রধান অক্ষের সমান্তরাল করে, মানে এই যে প্রধান অক্ষের সমান্তরাল করে মানে এইভাবে আলোটা চলে যাবে। বাট এটা কিন্তু আমি টার্গেট কাকে করে ফেলেছিলাম, এই যে এই তীর চিহ্নটা, এই যে দেখেন এই তীর চিহ্নটা কার কোণ দিকেছে, ফোকাস বিন্দুকে টার্গেট করে ফেলেছি আমি, তাই না? তো যদি আমি ফোকাস বিন্দুকে টার্গেট করে আলোক রশ্মি ফেলি, তাহলে সেটা অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল করে চলে যাবে। ক্লিয়ার করতে পেরেছেন? এবার এখন দেখেন উত্তল লেন্সের ক্ষেত্রে আরেকটা লেখচিত্র বা আরেকটা আমাদের কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা। সালমান টিজবি, থ্যাংক ইউ সো মাচ, ভালো বুঝেন। হুজাইফ, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখন আমরা এটাকে কি বলেছিলাম, এই যে এই বিন্দুটাকে কি বলেছিলাম বলেন, এই বিন্দুটাকে আমরা কি বলেছিলাম আপনারা জানাবেন। তাহলে আমরা আলোক কেন্দ্র, তাই না? তাহলে এই যে এই বিন্দু বরাবর যদি কখনো আলোক রশ্মি ফেলা হয়, তাহলে এই বিন্দু বরাবর যখন আলোক রশ্মি ফেলবো আমরা, তখন পাস হয়ে ওই বিন্দু বরাবর চলে যাবে, কোনো দিকে চেঞ্জ করবে না, মুখটুক কোনো ধরনের মুখ চেঞ্জ হবে না তার, একদম ওই বরাবরে আলোক রশ্মি পাস হয়ে চলে যাবে। আলোক কেন্দ্র বরাবর যখন আলোক রশ্মি আমরা ফেলবো, একেবারে ওই আলোক কেন্দ্র বরাবর দিয়ে চলে যাবে আলোক রশ্মি। এটা উত্তলের ক্ষেত্র হবে একই রকম, অবতলের ক্ষেত্র ঠিক একই রকম হবে। অর্থাৎ আমি যদি অবতলের ক্ষেত্র এই যে আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি ফেলি, এই যে আলোক কেন্দ্র বরাবর, তাহলে আলোক কেন্দ্র বরাবর আমি আলোক রশ্মি ফেললাম। তাহলে আলোক কেন্দ্র বরাবর যদি আলোক রশ্মি ফেলি, রিজভি থ্যাংক ইউ সো মাচ, আপনি কিন্তু খুব দ্রুত কমেন্ট করেন এবং খুবই রেগুলার ছেলে। হুজাইফা, অবুজ বালক, রিজভি, তারপরে হচ্ছে যে ওই আরও কয়েকজন, শিরিনা আক্তার আছেন, রুবেল আহমেদ, সুপন, এরা খুবই রেগুলার এবং দ্রুত ক্লাস করার চেষ্টা করে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি অবতল লেন্সের ক্ষেত্রে যদি আমি আবারও এই যে আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি ফেলি, তাহলে আবারও থ্রু পাস হয়ে কিন্তু এটা কী হবে, এই আলোক কেন্দ্র বরাবর একদম সোজাভাবে স্ট্রেটভাবে চলে যাবে আলোক রশ্মি, এক ধরনের কোনো ধরনের চেঞ্জিং এখানে হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই তিনটা জিনিস আমাদেরকে ভালো করে মনে রাখতেই হবে, নাহলে কিন্তু আমাদের রশ্মি চিত্রটা অঙ্কন করতে ভালো করে পারবো না। ওকে, হ্যাঁ। এবার এখন আমাদের উত্তল লেন্সে আমাদের সর্বমোট 6 ধরনের লেখচিত্র পাওয়া যাবে। উত্তল লেন্সে সবসময় 6 ধরনের লেখচিত্র পাওয়া যাবে। বাট প্রথমত আপনাদেরকে বলেছিলাম রুলস অফ 5, যদি আপনার 5 রুলটা জানা থাকে, তাহলে আপনি বলে দিতে পারবেন কোথায় আমি বস্তু রাখবো আর কোথায় তার প্রতিবিম্ব আমি পাবো। লক্ষ্য রাখেন, আমার এখানে অসীম দূর যেটা, সেটাকে বলি আমরা 1। তো অসীম দূর এবং কেন্দ্রের মাঝামাঝি যেটা, সেটাকে বলি 2। কেন্দ্রকে আমরা বলি 3। কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে হচ্ছে 4। ফোকাস হচ্ছে যে কত, 5। কথা বুঝতে পেরেছেন? এবার আমাদের যেহেতু এ পাশে একটা লেন্সের ব্যাপার আছে, মানে এ পাশে একটা গোলীয় দর্পণের ব্যাপার আছে, এ পাশে তো একটা গোলীয় দর্পণের ব্যাপার আছে, তাই না? ঠিক একই রকমভাবে ফোকাস যেহেতু 5 হয়েছে, তাহলে ফোকাস 5। ফোকাস এবং কেন্দ্রের মাঝে যেহেতু 4 হয়েছে, তাহলে যে 4। কেন্দ্র যেহেতু 3, কেন্দ্র 3। তারপরে অসীম এবং কেন্দ্রের মাঝখানে 2, তাহলে এই যে কেন্দ্র এবং অসীমের মাঝখানে 2, অসীম হচ্ছে যে কত, 1। খুব ভালো করে মনে রাখেন মাই ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা রুলস অফ 5 হচ্ছে যে কি, আমি কোথায় ফেলবো সেটা কিন্তু ডিপেন্ড করবে ঠিক এরকম করে। এই যে দেখেন, আমি এখন অসীমে একটা বস্তু রাখলাম, তাহলে কয় নাম্বারে রেখেছি, 1 নাম্বারে রেখেছি, তাই না?
1 নম্বরে আলোক বস্তুটা রেখেছি এরকম করে, তাহলে এখানে যদি 1 নম্বরে রাখি তাহলে আমার মোট মাঠ 6 মিলাতে হবে, তাহলে 1-এ রেখেছি, তাহলে আমার আর কত, সরি রুলস অফ 5, আমি আবার 6 বলে দিয়েছি নাকি আপনাদেরকে, নাকি কোনটা বলেছিলাম আপনাদেরকে, আমি আবার সেটাই চিন্তা করতেছি। আমি রুলস অফ 5 বলেছি না রুলস অফ 6 বলেছি? রুলস অফ 6 আর কি, আমি আমার মাথা থেকে ছেড়ে ফেলে দিয়েছি নাকি? ওকে, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে রুলস অফ 6 হবে, অর্থাৎ 1 নম্বরে যেহেতু আমাদের কি হয়েছে, 1 নম্বরে যেহেতু আছে, তাহলে 1-এর সাথে কত যোগ করলে এখন আমার কি হবে? 6 হবে। 1-এর সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কি হবে? 6 হবে। তাহলে আমার এই যে এই জিনিসটার মানে এই লক্ষ্যবস্তুটার শ্রীলঙ্কা, থ্যাংক ইউ, এই লক্ষ্যবস্তুটার প্রতিবিম্ব কনফার্ম কত নম্বর হবে? 5 নম্বরে, বাট উল্টো হবে। এই যে এভাবে এখানে ছিল কি সোজা, এভাবে ছিল আমাদের সোজা, 1 নম্বরে ছিল, তাহলে আমি যে জানি যে 6 মিলাতে হবে, তাহলে আমি কততে দিব? অবভিয়াসলি আমার এখানে 5-এ কি হবে? তার আমার রশ্মি মানে বিম্বটা গঠন হবে। তাহলে এবার আমি মনে করেন 2-এ রাখবো, আমি এখন বস্তুটাকে যে 2-এ রাখি, তাহলে 2-এ রাখলে কোথায় হবে? এখানে অবভিয়াসলি 4-এ এসে মিলিত হবে। তাহলে 2-এ রাখলাম এভাবে, বাট 4-এ এসে দেখা যাবে যে কি এরকমভাবে মিলিত হয়েছে। আমি এবার যদি 3-এ রাখি মানে কেন্দ্রতে রাখি, তাহলে এখানে যদি আমি কেন্দ্রতে রাখি তাহলে আমার এখানে কি হবে? এই কেন্দ্রতে এখানে সে কী হবে? উল্টোভাবে মিলিত হবে। আশা করি এই রুলস অফ 6 আপনাদের জানা আছে, তাই না? থ্যাংক ইউ সো মাচ, অনেক সবাইকে অনেক ধন্যবাদ। রুলস অফ 6, ওকে। এখন দেখেন এটা খুবই সহজ। তাহলে আমরা এখন কী করলাম? এই যে এখানে একটা বস্তু রাখলাম, এখানে বস্তু রাখবো, লক্ষ্যবস্তু এখানে, তাহলে রশ্মি চিত্র আমাকে অঙ্কন করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখেন লক্ষ্যবস্তু যদি এখানে রাখি তাহলে আমি লক্ষ্যবস্তু তার এইভাবে এটা রাখতে পারবো না। তাহলে আমি এখন লক্ষ্যবস্তুকে একেবারে কী করে দিই? এঁকে ফেলি। লক্ষ্যবস্তু মশাই এই যেটা, তাহলে আমরা এখন কি করব? 2টা আলোক রশ্মি ফেলবো মাই ডিয়ার স্টুডেন্ট। একটা সর্বপ্রথমে আলোক কেন্দ্র বরাবর, কি বরাবর? আলোক কেন্দ্র বরাবর, ওর মাথা থেকে, এই যে এটা হচ্ছে ওর মাথা, এটা হচ্ছে তার লেজ, তাহলে মাথা থেকে সর্বপ্রথমে আলোক রশ্মিটা আমার যাবে আলোক কেন্দ্র বরাবর, ঠিক আছে? তাহলে এই যে আলোক কেন্দ্র বরাবর আমি আলোক রশ্মিটা ফেলে দেব। তাহলে এই যে দেখেন আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মিটা আমি ফেললাম, প্রথম আলোক রশ্মিটা গেল। এবার দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল করে, তাহলে আমার প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মিটা ফেলবো। এই যে দেখেন, তাহলে আমি দেখেন তো প্রধান অক্ষের সমান্তরাল আছে কিনা? ইয়েস। তাহলে যে প্রধান অক্ষের সমান্তরাল করে আরও একটা আলোক রশ্মি আমরা ফেলবো, তবে একটু ডিফারেন্ট কালার দিয়ে বোঝাই। তাহলে যেখানে আমরা প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মিটা নিলাম, তাহলে এবার এটা প্রধান অক্ষের সমান্তরাল করে যদি নিই তাহলে অবভিয়াসলি সেটা কোথা দিয়ে যাবে? আপনাদের আশা করি বোঝাতে আর হবে না, সেটা অবভিয়াসলি আমাদের ফোকাস বিন্দুতে চলে যাবে, তাই না? বাট আমার কিন্তু চিত্রগুলো অতটা ভালো হবে না, তার কারণ আমি এই যে মাপ টাপ খুব ভালো নিয়ে করেছি বলে আমার মনে হয় না। তো তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। ওকে, দেখছেন 5-এ মিলিত হওয়ার কথা, মানে 1-এ যেহেতু ফেলেছি তাহলে আমাদের মিলিত হওয়ার কথা কোথায়? 5-এ। কিন্তু কথা হচ্ছে যে কি, সরি, এখানে অসীম থেকে তো আমাদের ফেলতে হবে। আমি এখানে প্রথমটা সম্ভবত আরেকটু, এখানে আমাদের রশ্মি চিত্র আবার 6টা করে রেখেছি, 6টা করে রাখলে তো আবার ঝামেলাতে পড়ে যাবো আমি। তাহলে আমি এক কাজ করি, অসীম দূরত্ব থেকে নিয়ে যেহেতু 6টা আমি রশ্মি, কয়টা একটু গুনে দেখি, 1 2 3 4, 4টা আর এখানে একটা, 5টা, তাহলে তো আঁকতে হবে 6টা, তাহলে তো আবার ঝামেলাতে পড়ে যাবো আমি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখন কি করি? অসীম দূর থেকে আলোক রশ্মিটা ফেলবো, কিন্তু অসীম দূর থেকে আলোক রশ্মিটা এইভাবে আসলে পড়ে না, আমার এটা প্রথমেই করতে গিয়ে হঠাৎ করে মাথা অন্যদিকে ঘুরে গেছে। যাই হোক, অসীম দূরত্ব থেকে যখন আলোক রশ্মি আমরা আসলে ফেলি তখন আলোক রশ্মিটা একেবারে সোজাভাবে আসে না। অসীম দূরত্ব থেকে যখন আলোক রশ্মিটা আমরা ফেলি আলোটা ডিফারেন্টভাবে আসে, অর্থাৎ এরকম করে পাস হয়ে আসে। কথা বুঝতে পেরেছেন? তো এটা আসলে চিত্র যেটার জন্য হবে সেটা একটু পরে বলে দিচ্ছি, হ্যাঁ? তাহলে আমরা অসীম দূরত্ব থেকে আরেকটা কাজ কমপ্লিট করে ফেলি, অর্থাৎ অসীম দূরত্ব থেকে যখন কোনো একটা বস্তুর আলোক রশ্মি আমরা নিব, অসীম দূরত্ব থেকে যে কোনো একটা জায়গাতে আছে, তো সেক্ষেত্রে আমাদের 2টা আলোক রশ্মি ফেলতে হবে। একটা হচ্ছে অবভিয়াসলি কোথা থেকে? আলোক কেন্দ্র বরাবর। কি হলো? লাইন কি কেটে গেল নাকি আবার? না, লাইন ঠিক আছে। তাহলে এখন আমরা যে কোনো একটা অসীম জায়গাতে কোনো একটা বস্তু আছে, হ্যাঁ? তো অসীম বস্তু থেকে যদি আমরা আলোক রশ্মিটা এখন নিই তাহলে প্রথমত হবে কি, আমাকে আলোক কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি যাবে, আর আলোক কেন্দ্র বরাবর গেলে সেটা কি হয়? আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মিটা পাস হয়ে চলে গেল। এরপর হচ্ছে যে কি, আমাদের প্রধান অক্ষের সমান্তরাল, ওই জায়গাটা থেকে প্রধান অক্ষের সমান্তরাল আমরা একটা আলোক রশ্মি এখান থেকে নিলাম। তাহলে যেখান থেকে আমরা প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি নেব, এখানে আছে মনে করছি আমরা লক্ষ্য বস্তুটা।
তাহলে এখন ওই জায়গাটা থেকে আমরা প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি নিলাম। ওকে, এবার পাশ হয়ে সে কোথা দিয়ে যাবে? অবভিয়াসলি আমাদের দেখছেন, তারপরে যে আমার আচ্ছা, আবার এটা আমি ভুল করে বসে আছি, আই এম সো সরি ফর দ্যাট। অর্থাৎ এটা তো আবারও কি হবে? প্রধান অক্ষের সমান্তরাল করে কেন যাবে? আবারও এই আলোক রশ্মিটা, যেহেতু দূর থেকে আলোক রশ্মি আসছে, মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে আমার, যেহেতু দূর থেকে আলোক রশ্মি আসছে, দ্যাট মিনস আবারও কি হবে? আরও একটু বেগে আলোক রশ্মি, এটা নাই, সো সরি, এটা নাই। তাহলে আবারও সে কী হবে? অর্থাৎ ফোকাসে মিলিত হবে না, বাট ফোকাসের যে কোনো একটা জায়গা দিয়ে সে কী হবে? পাশ হয়ে চলে গেল। তাহলে আমাদের এখানে দুইটা আলোক রশ্মি মিলিত হয়েছে কোথায়? এখানে না, এখানে মিলিত হয়েছে না? তাহলে এখন কী করবো আমরা? উপর থেকে এই যে নিচ বরাবর একটা আলোক রশ্মি টানবো, ঠিক আছে? তাহলে অনেক দূরে যখন বসে থাকবে তখন তার আমরা প্রতিবিম্ব যেটা দেখতে পাবো সেটা খুবই ছোট, প্রতিবিম্ব যেটা দেখতে পাবো সেটা কী হবে? বহুত ছোট হবে। ওকে, আশা করি আমার স্টুডেন্ট ক্লিয়ার করতে পেরেছেন। আচ্ছা দেখি, আচ্ছা রিজভি, আপনি প্রশ্নগুলো অবশ্যই পরবর্তীতে করতে পারবেন, নো প্রবলেম। তাহলে আমরা 1 থেকে মানে অনেক দূর থেকে বস্তুর আলোক রশ্মি আসছে, তাহলে আমাদের দুইটাই কি হবে? একেবারে সমান্তরাল নয়, বরং কি হবে? একেবারে সমান্তরাল না হয়ে ডিফারেন্টভাবে আলোক রশ্মি প্রবেশ করবে এবং সেটা 5 নাম্বারে এসে কী হবে? মিলিত হবে, বাট 5 নাম্বারের নিচে এসে মিলিত হবে, মানে প্রতিবিম্বটা খুবই কী হবে? এখানে ছোট হবে। ক্লিয়ার করতে পেরেছেন? এবং উল্টো হবে, তখন এটা উল্টো হয়েছে না? বস্তু তো ছিল আমাদের কোথায়? মানে বস্তু আমাদের ছিল ঠিক এরকম করে, অনেক দূরে ছিল, বাট আমাদের এখানে এসে কী হয়েছে? ছোট্ট হয়ে গেছে একেবারে, এই যে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু হয়েছে, মানে ছোট হয়ে গেছে। তাহলে এটা গেল আমাদের এই প্রথম লেখচিত্র। তারপর আমরা কোথায় রাখবো? 2 নাম্বারে রাখবো। তাহলে এখন 2 নাম্বার মানে কোথায়? কেন্দ্র এবং অসীমের ঠিক মাঝখানে আমরা এখন বস্তু রাখবো। তাহলে কেন্দ্র এবং অসীমের মাঝখানে মানে এই জায়গাটাতে, মানে এটা একেবারে কাছে চলে আসছে লেন্সের। হ্যাঁ, তো যখন লেন্সের কাছে চলে আসবে তখন আপনি লক্ষ্য বস্তুটাকে কী করতে পারবেন? ওই জায়গাটাতে বসিয়ে রাখিয়ে দিতে পারবেন, অর্থাৎ এই যে বস্তুটাকে এই জায়গাতে বসিয়ে দিলেন। বাট অসীম দূর যেহেতু, তখন আপনি তো সেই জিনিসটাকে নিতে পারছেন না, আপনার চোখ নিতে পারছে না, সে কারণে আমরা ওইভাবে রশ্মি চিত্র অঙ্কন করি। ঠিক একই রকমভাবে কী করতে হবে? প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফেলতে হবে একটা আগে। এই যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি ফেলবেন, তারপরে এটা কোথা দিয়ে চলে যাবে? প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, চলে গেল। ওকে, তারপরে এটা আবারও কী করতে হবে? এই আলোক কেন্দ্র বরাবর। তাহলে আমাদের কত থেকে ফেলেছিলাম? 2 নাম্বারে ফেলেছিলাম, তাহলে এখানে 4 নাম্বারে এসে অবশ্যই কী হবে? মিলিত হবে। ওকে, 4 নাম্বার বলতে একেবারে যে এই জায়গাতে মধ্যখানে হবে সেটা কোনো কথা নয়, অর্থাৎ এই যে 5 এবং 3-এর যে কোনো এক জায়গাতে, মধ্যখানের যে কোনো এক জায়গাতে কী হবে? মিলিত হবে। কথা বুঝতে পেরেছেন? ওকে, দেখি আমরা আলোক কেন্দ্র, ইয়েস। তারপরে তো মনে হচ্ছে যে আমার মাপটা অত ভালো করে নেওয়া নেই, তখন তাড়াহুড়ো করে করা মাই ডিয়ার স্টুডেন্ট। এই যেখানে সে মিলিত হয়েছে 2টা আলোক রশ্মি। তাহলে একটু লক্ষ্য করেন যে আমাদের প্রতিবিম্বটা হচ্ছে যেহেতু মিলিত হয়ে গেছে নিজের থেকে, তাহলে বাস্তব। আর আমরা তাহলে অবশ্যই এখান থেকে কী করব? এই যে রশ্মি চিত্র অঙ্কন করলাম, মানে 4 মানে যে একেবারে মধ্যখানে সেটা কিন্তু কথা নয়, মানে 5 এবং 3-এর যতগুলো মধ্যখানের মান আছে সবগুলো হচ্ছে 4, মানে যে কোনো এক জায়গাতে সে কী হবে? এখানে সে মিলিত হবে। হ্যাঁ, তাহলে দেখেন তো জিনিসটা ছিল এত বড়, বড়, বাট এখানে সে কী হয়ে গেছে? অনেক ছোট হয়ে গেছে। তাহলে আমরা এখানে কি বলতে পারবো? প্রতিবিম্ব অবভিয়াসলি এখানে কী হয়ে গেল? ছোট হয়ে গেল। তাহলে আমরা এটার ক্ষেত্রে বলবো যে বাস্তব হয়েছে, বাট উল্টা, মানে ছিল এরকম, হয়ে গেছে আমাদের কি এইরকম। বাস্তব হয়েছে, উল্টো হয়েছে এবং খর্বিত মানে ছোট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা তাহলে এখন আমরা কি করব? কেন্দ্রতে রাখবো, তারপরে কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখবো, তারপরে ফোকাসে রাখবো, তারপরে আমাদের রশ্মি চিত্র খেলা শেষ হবে। তাহলে এটা রাখলাম, তারপরে আমরা রাখবো কোথায়? এবার কেন্দ্রতে। তাহলে কেন্দ্রতে এবার আমরা রাখবো। এটা আসলে পরের ক্লাসে বোঝানো যাবে না প্লিজ, তার কারণ এই যে এই অংশটুকু পড়ে যেহেতু জাস্ট চোখের একটা অংশ আছে, সেই অংশটুকুর জন্য নেক্সট ক্লাসে রাখলে তখন আবার সৃজনশীল কমপ্লিট করতে পারবো না। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ করে নিতে হবে আজকে, একটু প্লিজ কষ্ট করে নেন। শেষ তো, আর বেশি নাই, এই যে হালকা আছে, আর বেশি নাই। তাহলে এখন এই যে বস্তু, তাহলে এখন আবার কি করব? প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেলবো। এই যে প্রধান অক্ষের সমান্তরাল করে আলোক রশ্মি ফেললাম, তাহলে সেটা কোথা দিয়ে পাশ হয়ে চলে যাবে? প্রধান ফোকাস দিয়ে চলে যাবে, বাস। তারপর আমরা কি করব? আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি ফেলবো, তাই না? তাহলে যে আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি ফেললাম, ইয়েস। তাহলে এই যে এখানে এসে মিলিত হইল, দ্যাট মিনস কেন্দ্রতে যখন আমরা কোনো বস্তু রাখবো একেবারে ওই কেন্দ্রতে এসে কি হবে? মিলিত হবে।
তাহলে এখানে ক্ষেত্রে বাস্তব হয়েছে, উল্টা হয়েছে, কিন্তু যতটুকু আসলে আমার বস্তু ছিল যেখান থেকে এতটুকু, ততটুকুই পাওয়া যাবে। মানে কেন্দ্রতে যত বড় থাকবে এখানে এসে কেন্দ্রতে ততটুকুই আমাদের লক্ষ্য বস্তুকে আমি দেখতে পাবো। আশা করি ক্লিয়ার করতে পেরেছি আমার স্টুডেন্টরা এই অংশটুকু। ওকে, তাহলে এখন আমরা কি করব, কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখবো। তাহলে কেন্দ্র এবং ফোকাসের ঠিক মাঝখানে রাখবো আমরা বস্তুকে, কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে, মানে এই জায়গাটাতে রাখবো এখন আমরা বস্তুকে। তাহলে আমরা এখানে রাখলাম বস্তুকে, মাঝখানে রাখতে পারেন অথবা যে কোনো একটা জায়গাতে রাখতে পারেন, এখানে মাঝখানে যে রাখতে হবে সেরকম কোনো কথা নাই। তাহলে প্রথমত কি হবে, প্রধান অক্ষের সমান্তর করে, তাহলে আমরা যে প্রধান অক্ষের সমান্তর করে আলোক রশ্মি ফেলবো, তারপরে সেটা কোথা দিয়ে যাবে, অবভিয়াসলি ফোকাস বিন্দুতে চলে যাবে। তারপরে আবার আমরা আলোক কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি ফেলবো, এটা বহুত দূরে গিয়ে মিলিত হবে। তাহলে এখন আমরা আলোক কেন্দ্র বরাবর এই যে এখানে চেক করলাম, তাই না? তা আমরা এখানে 4 নম্বরে করেছিলাম, দ্যাট মিনস 2 নম্বরের যে কোনো জায়গাতে এসে কী হবে, মিলিত হবে। তাহলে আমরা এখান থেকে কী করব, এই যে আলোকটা এনে দিলাম। 1 নম্বরে নয়, 1 নম্বর তো বহুত দূরের কথা, 1 নম্বর তো এখানে যে আছে সেটা কোনো কথা নয়, 1 নম্বর অনেক দূরে আছে, কথা বলছেন? এখানে এসেও মিলিত হবে, নো প্রবলেম। এখানে যে আমি এখানে নিয়েছি মানে 1 নম্বরটা এখানে দিয়ে বেশি বসে আছি, এই কারণে 1 নম্বর কিন্তু অনেক দূরে নিতে পারবে, নো প্রবলেম। মানে 2 এবং 1-এর যে কোনো একটা জায়গাতে সে কী হবে, মধ্যখানে সে মিলিত হবে। তাহলে দেখেন, যখন আমরা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে কোনো একটা বস্তুকে রাখবো, তখন সেক্ষেত্রে আমাদের লক্ষ্যবস্তু যতটুকু ছিল তার চাইতে কী হয়ে যাবে, বড় দেখাবে। তার চাইতে কি দেখাবে, একটু বড় দেখাবে। তাহলে এটা হচ্ছে যে কি, মানে এটা যদি আমি কথা বলতে চাই তাহলে বাস্তব হয়েছে, মানে মিলিত হয়েছে যেহেতু বাস্তব, তারপরে উল্টো হয়েছে, তারপরে এটা বিবর্ধিত, মানে ছোট হয়নি, এটা বড় হয়েছে, বিবর্ধিত হয়েছে। হ্যাঁ, এবার এখন কোথায় রাখবেন, ফোকাস বিন্দুতে। তো ফোকাস বিন্দুতে যদি আমরা রাখি তাহলে সেক্ষেত্রে আর তো আমার এই উত্তল লেন্সের জন্য অঙ্কন করা নাই। তো এবার আমি একটু হাতে দিয়ে একটু বোঝাতে চাই আপনাদেরকে প্লিজ। এটার ক্ষেত্রে দুইটাতে কিছু মনে করবেন না আপনারা, যে যেহেতু অঙ্কন করতে আসলে করেছিলাম কিন্তু যে মধ্যখানে আসলে খরচ হয়ে গেছে। তো এখানে ক্ষেত্রে আমরা কী করব, এই যে আমরা উত্তল লেন্স নিলাম, এই নিলাম, তারপরে এই যে বাবু মশাইকে নিলাম, তারপরে আমরা এটা হচ্ছে যে আমাদের কেন্দ্র, এটা হচ্ছে আমাদের ফোকাস, তাহলে C1, তারপরে হচ্ছে যে F1, তারপরে আমাদের এখানে ক্ষেত্রে হবে F2, তারপরে আমাদের হবে এখানে C2, তাই না? ওকে, তাহলে এখন আমরা কি করব, প্রথমত আমরা এখন এই বস্তুটাকে এখন ফোকাসের উপরে রেখে দেবো। তাহলে ফোকাস বিন্দুতে যদি এখন রাখি তাহলে ঘটনাটা কি ঘটবে, তাহলে এখন আমরা ফোকাসের উপরে বস্তুটাকে রাখি। তাহলে প্রধান অক্ষের সমান্তরালের একটা আলোক রশ্মি ফেলবো, তাহলে সেটা কোথাতে চলে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে ফোকাসে চলে যাবে। এবার এখন আলোক কেন্দ্র বরাবর, এবার এখানে এসে কী হবে, আমাদের ঝামেলাটা পাকবে যে এখন আলোক কেন্দ্র বরাবর যে আলোক রশ্মিটা এখন আমরা ফেলি, তাহলে সেক্ষেত্রে ঘটনাটা কিভাবে আমি এখানে অঙ্কন করে দেখাতে পারি, মানে এখানে এসে ঝামেলাটা এখন শুরু হবে, বুঝতে পেরেছেন? তো এখানে ক্ষেত্রে আমাদের যখন আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মিটা এখান থেকে ফেলবে, এই যে দেখেন হাতের চিত্র তো এই কারণে এরকম হচ্ছে অবশ্য। তো আলোক কেন্দ্র বরাবর যখন আলোক রশ্মিটা ফেলবেন, আমার এখানে হাতের অঙ্কন করা, এই কারণে এখানে দেখা যাচ্ছে যে মিলিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আসলে মিলিত হবে না, এটা একেবারে পেছনের দিক দিয়ে কী করতে হবে, এটাকে মিলিত করতে হবে। এভাবে পেছনের দিক দিয়ে কী করতে হবে, এটাকে মিলিত করতে হবে, কথা বুঝতে পেরেছেন? তো পেছনের দিক দিয়ে যখন এখানে এসে মিলিত হয়ে যাবে এটা পরস্পরের সাথে, এটা একটু অবশ্য আমি জানি যে একটু কম বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা, তবে আশা করি আপনারা যেহেতু দর্পণের লেখচিত্রগুলো শিখেছেন এখানে ক্ষেত্রে তো সমস্যা হওয়ার কোনো কথাই না। তখন আমাদের পেছনের দিক দিয়ে যেহেতু মিলিত হবে তখন অবভিয়াসলি আমাকে বলে দিতে হবে যে হ্যাঁ এখানে আমি নিজের থেকে মিলিত করিয়েছি, দ্যাট মিনস এটা হচ্ছে অবাস্তব। আর অবাস্তব হয়েছে বাট এটা সোজা হয়েছে, মানে জিনিস যেখানে রাখা ছিল তার এখানে আমাদের পাওয়া হয়েছে, মানে সোজা। আর জিনিসের চাইতে জিনিসটা অনেক কী হয়েছে, বড় হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে যে কি বিবর্ধিত। আশা করি আমার স্টুডেন্টরা ক্লিয়ার করতে পেরেছে। ওকে, তাহলে এবার এখন 6 নম্বরের যে লেখচিত্র, 6 নম্বরের লেখচিত্রটা আশা করি এখন ক্লিয়ার করতে পারছে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আর একটা যে লেখচিত্র অবতলের ক্ষেত্রে সেটা দেখিয়ে দিই একটু। ওকে, লাস্টে গিয়ে এখন কত মিনিট হয়েছে, আল্লাহ 1 ঘন্টা 22 মিনিট, সুবহানাল্লাহ। তারপরে করে ফেলবো আজকে, 1.5 ঘন্টা হোক তা ভালো, কিন্তু ক্লাস শেষ করে ফেলবো আজকে। যাই হোক, তাহলে এখন অবতল লেন্সের ক্ষেত্রে আপনি যে কোনো একটা জায়গাতে যদি বস্তু রাখেন একই ধরনের লেখচিত্র পাওয়া যায় এখানে। তো যে কোনো একটা জায়গাতে বস্তু রাখেন আপনি, মনে করেন যে আপনি এখানে আমাদের একটা বস্তু রাখলেন, এখানে একটা বস্তু রাখলেন। তো প্রথমত কি হবে, আলোক কেন্দ্র বরাবর একটা আলোক রশ্মি ফেলতে হবে।
তাহলে এটা আমাদের কি করতে হবে, এই যে আলোক কেন্দ্র বরাবর আলোক রশ্মি একটা গেল, আর আরেকটা হবে যে প্রধান অক্ষের সমান্তরাল করে, তাই না? তাহলে যে আমাদের এখানে প্রধান অক্ষের সমান্তরাল করে, তাহলে এটা অবভিয়াসলি কী হবে, দূরে চলে যাবে, তাই না? এই যেভাবে দূরে গিয়ে কী হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। বাট এই যে দেখেন, আপনি যে দুইটা আলোক রশ্মিকে আসলে পাচ্ছেন, তো আমাকে এখন পেছনের দিক দিয়ে বর্ধিত করতে হবে না? মানে এই যে এই অংশটুকুকে পেছনের দিক দিয়ে কী করতে হবে, বর্ধিত করতে হবে। তো আমরা যদি একে পেছনের দিক দিয়ে বর্ধিত করি, তাহলে মিলিত হলো কোথায় বলেন তো? এই জায়গাটা এসে গিয়ে মিলিত হলো, তাই না? তো এই যে এখান থেকে এখন আমাকে কী করতে হবে, একটা বিম্ব অঙ্কন করতে হবে। তো জিনিসটা যত বড় হয়, মানে লক্ষ্যবস্তু যত বড় হয়, এখানে একটা জিনিসটা ছোট দেখে। আমি আপনাদেরকে বললাম না যে অবতল লেন্স সবসময় তার সামনে যদি কোনো বস্তু রাখেন, তাহলে সেক্ষেত্রে মানে লক্ষ্যবস্তুর চাইতে জিনিসটাকে কী দেখায়, ছোট দেখায়। বাট আশা করি এই সময় জিনিসগুলো ক্লিয়ার করতে পারছেন। তাহলে অবতল লেন্সে সবসময় অবাস্তব হবে, কখনো বাস্তব হবে না। এটা অবাস্তব কেন? তখন পেছনের দিকে আমাকে টেনে কী করতে হয়েছে, মিলিত করতে হয়েছে, এবং ছোট আকারের হবে প্রতিবিম্বটা। তাহলে এই ছিল আমাদের উত্তল লেন্স এবং অবতল লেন্সের রশ্মি চিত্রটা। তো রশ্মি চিত্র নিয়ে উত্তল দর্পণে যেরকম করে, মানে অবতল দর্পণে যেভাবে অঙ্কন করা হয়েছে, এখানের ক্ষেত্রে উত্তল লেন্সে সেরকম হয়। আর ওখানে উত্তল দর্পণে যেভাবে রশ্মি চিত্রটা হয়েছে, এখানে হয়ে আমাদেরকে এখানে মানে উল্টোটা, উত্তল দর্পণ অবতল লেন্স, আর অবতল দর্পণ উত্তল লেন্স। নামে কি বললাম আল্লাহ জানে। মানে উত্তল দর্পণের ক্ষেত্রে যে আপনারা, আমি লিখে দিচ্ছি একটু, উত্তল দর্পণের যে লেখচিত্রগুলো হয় সেটা হয় অবতল লেন্স, অবতল লেন্সের ক্ষেত্রে, অবতল লেন্স। আর অবতল দর্পণের ক্ষেত্রে যে লেখচিত্রগুলো হবে, অবতল দর্পণের ক্ষেত্রে যে লেখচিত্র হবে সেটার ক্ষেত্রে কি হবে, এটা অবতল দর্পণ, তাহলে এটা হবে উত্তল লেন্স। আপনাদেরকে ওগুলো তো শিখিয়ে দিয়েছিলাম, তাই না? সো আশা করি এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না। ওকে, এবার দেখেন আমাদের চোখের সমস্যা এবং ত্রুটি নিয়ে 10 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্ট, 10টা মিনিটের জন্য আবার নেক্সট টাইমে আপনাদের নিব, এই কারণে বলছি 10টা মিনিট একটু ভালো করে পড়ে নেন, তাহলে হবে। তো আমাদের চোখের মধ্যে যে লেন্স থাকে, সেই লেন্সটা হচ্ছে আমাদেরকে উত্তল লেন্স না? তো চোখের মধ্যে যখন আমাদের এই লেন্সটা থাকে, তখন আমাদের চোখের অংশটুকু এটা ধরলাম আমরা। তো এগুলো, এই যে এই অংশটুকু হচ্ছে যে কি রেটিনা, এগুলো হচ্ছে যে কি রেটিনা। তো আমাদের চোখের মধ্যে দিয়ে আলোক রশ্মি যখন পাস হয়ে যায়, তখন আলোক রশ্মিগুলো এখানে রেটিনাতে মিলিত হয়। আমার আলোক রশ্মিগুলো এখানে এসে রেটিনাতে মিলিত হবে, যে রেটিনাতে। চোখ ভালো, তাহলে আলোক রশ্মি গেল, রেটিনাতে এসে মিলিত হলো, আলোক রশ্মি পড়লো, রেটিনাতে এসে মিলিত হলো, সবাই চোখ ভালো, দেয়ার ইজ নো প্রবলেম। এবার যদি কখনো দেখা যায় যে এই রেটিনার চাইতে আরও সামনে এসে আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে, অর্থাৎ ঘটনাটা যদি এরকম হয় কখনো মাই ডিয়ার স্টুডেন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত চোখ। তো এখন দেখেন আমাদের আলোক রশ্মিগুলো আমার থ্রু যাচ্ছে এভাবে, এবার আলোক রশ্মিগুলো এখানে এসে মিলিত হচ্ছে, আলোক রশ্মিগুলো পাস হচ্ছে, পাস হওয়ার পর এখানে এসে মিলিত হচ্ছে, আলোক রশ্মিগুলো গেল, এখানে এসে মিলিত হলো, গেল, এখানে এসে মিলিত হলো। মিলিত হওয়ার কথা ছিল আমাদের এই রেটিনাতে, তাই না? বাট রেটিনার আর একটু সামনে চলে আসছে না? তো যখন রেটিনার সামনে এসে আলোক রশ্মিগুলো আসলে মিলিত হয়, তখন আমাদের যে চোখ মানে সমস্যায় পড়ে, সেটা হচ্ছে সে কাছের জিনিস ভালো দেখে বাট দূরের জিনিস ভালো দেখতে পায় না, আর সেটাকে বলা হয় হ্রস্ব দৃষ্টি। ভালো করে বুঝবেন, যখন রেটিনার চাইতে সামনে এসে আলোক রশ্মিগুলো মিলিত হবে, তখন সেই অসুখটাকে বা সেই আমাদের চোখের সমস্যাটাকে বলে থাকি হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি যদি কখনো হয়, তাহলে আমরা কাছের জিনিসকেই ভালো দেখতে পাবো, কিন্তু দূরের জিনিসকে আমরা ভালো জিনিস দেখতে পাবো না। এবার ডাক্তার আপনাকে কোন লেন্স দেবে বলেন তো? আপনার আসলেই এই যে এখানে আলোক রশ্মিগুলো মিলিত হচ্ছে, এখানে আলোক রশ্মিগুলোকে একটু দূরে সরাতে হবে, তাহলে তো এখানে চলে আসবে, তাই না? তাহলে ডাক্তার আপনাকে অবভিয়াসলি এখানে ব্যবহার করবে অবতল লেন্স। কেন অবতল লেন্স ব্যবহার করবে বলেন তো? তখন অবতল লেন্স একগুচ্ছ আলোক রশ্মিকে দূরে সরায়। তো যখন আপনার চোখের অবতল লেন্স দিয়ে দিবে, তখন চোখের মধ্যে দিয়ে যখন আলোগুলো প্রতিসরিত হয়ে যাবে, তখন আলোক রশ্মিগুলো ঠিক এই যে এই জায়গাটাতে এসে কী হয়ে যাবে, তখন মানে আগে যে জায়গাটাতে ছিল
সেই জায়গাটা থেকে মিলিত হবে। তো আমাদের হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে কাছের জিনিস আমরা ভালো দেখতে পাই, কিন্তু দূরের জিনিস ভালো দেখতে পাই না। তো সেক্ষেত্রে আমাদের সমস্যাটা হয় যে কি, রেটিনার অনেক কাছে আলোক রশ্মিগুলো মিলিত হয়ে যায়। তো আলোক রশ্মিকে দূরে সরাতে হবে। তো দূরে সরাতে কোন লেন্স সাহায্য করে? অবতল লেন্স। তাই হ্রস্ব দৃষ্টির জন্য আমাদের ডাক্তার ব্যবহার করে থাকবে অবতল লেন্স। এবার আসি আমরা দীর্ঘ দৃষ্টি। তো দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে সমস্যাটা কি হয়? দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে সমস্যাটা হয় এরকম যে আমাদের যে চোখ থাকে, এই চোখের ক্ষেত্রে আমাদের আলোক রশ্মিটা পড়ে পাশ হয়ে একটু পেছনের দিকে বর্ধিত হয়, বা পেছনে বর্ধিত হয় বলে আসলে আমাদেরকে ধরতে হয়, কিন্তু পেছনে কি জায়গা আছে নাকি যে ওরকম করে আলোক রশ্মি যাবে? কথা বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আলোক রশ্মিগুলো যে পেছনে গিয়ে বর্ধিত হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে? মনে হচ্ছে বলতে কি, এখানে এসেই তারা মিলিত হবে এরকম একটা অবস্থা প্রকাশ করে। তাহলে এই যে আলোক রশ্মিগুলোকে কী করতে হবে বলেন তো? টেনে নিয়ে আসতে হবে না আরও সামনে, মানে যে এখানে নিয়ে আসতে হবে না। তো আলোক রশ্মিকে কাছে নিয়ে আসতে সাহায্য করে কে? মানে একগুচ্ছ আলোক রশ্মিকে একেবারে কাছে নিয়ে আসতে সাহায্য করে কে? উত্তল লেন্স না? তো সেক্ষেত্রে কি হয় জানেন? এক্ষেত্রে আমাদের দূরে যেহেতু আলোক রশ্মিটা মিলিত হচ্ছে, মানে সে দূরের জিনিস ভালো দেখে, তখন কাছের জিনিস আর ভালো দেখে না। তো দূরের জিনিস ভালো দেখছে, কাছের জিনিস ভালো দেখছে না কেন? তখন রেটিনার চাইতে তার দূরে আলোক রশ্মিগুলো কি হচ্ছে? মিলিত হচ্ছে। তখন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে এই আলোক রশ্মিটা ঠিক কত দূরে মিলিত হচ্ছে, তাহলে কত কাছে নিয়ে আসতে হবে তাকে। তো সেই মাপের একটা তাকে কি দিয়ে দিবে? আমাদের উত্তল লেন্স দিয়ে দিবে। তাহলে উত্তল লেন্সের মধ্যে আলোক রশ্মি পাস হয়ে যাবে, তখন আলোক রশ্মি সবগুলো এসে ঠাস ঠাস করে কোথায় মিলিত হবে? ওই আমাদের যে রেটিনা ছিল না, এই রেটিনাতে গিয়ে সুন্দর করে গিয়ে মিলিত হবে। যখন আমাদের এই যে উত্তল লেন্স থাকবে, উত্তল লেন্সের মধ্যে দিয়ে এবার যখন আলোক রশ্মি যাবে আর কি, সে কথা বলছে, যাবে তখন এসে মিলিত হয়ে যাবে। তাহলে আমরা এই কথাটা মনে রাখবো, দীর্ঘ দৃষ্টির জন্য আমাদের দরকার হয়ে থাকে উত্তল লেন্স। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? আর হ্রস্ব দৃষ্টির জন্য আমাদের যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে কি, আমাদের ওই আলোক রশ্মিটা অনেক কাছে মিলিত হয়ে যায়। আর কাছে মিলিত হয়ে গেলে তখন আমাদের যে ডাক্তার লেন্সটা দেয়, সেই লেন্সটা হচ্ছে যে কি, অবতল লেন্স। আশা করি আমার স্টুডেন্টরা এই সমস্ত ক্লাসগুলো থেকে পুরো একটা ধারণা নিতে পেরেছেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের এবার একটু জুমে ডাকবো, দেন আপনাদের সমস্ত আলোচনাগুলো শুনবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।